কিছু আবালমার্কা লোক আছে গল্পের কাহিনী না বুঝেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে আসে গল্পের মধ্যে। কারণ গল্প লিখে অন্য দেশকে নিয়ে, সেটা কাহিনী করে বাংলাদেশকে নিয়ে। সেজন্য না বুঝে কমেন্ট করে আবার এই পরিচয় দেবেন না। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী যিনি ছিল, উনি বর্তমানে মারা গেছেন, যার জন্য ওই রাজ্যে এখন কোনো প্রধানমন্ত্রী নেই। কেননা ওনার ওই চেয়ারটা দখল করার জন্য অনেক রাজনীতিবিদরা অনেক আশা করে বসে আছে, কিন্তু তাদের আশায় পানি ঢেলে দেয় আকাশ। আকাশ হচ্ছে আমাদের গল্পের নায়ক। আকাশ কিভাবে প্রধানমন্ত্রী হলো তা আপনারা গল্প পড়ার মাধ্যমে জানতে পারবেন। সেই জন্য ধৈর্যহারা হবেন না। বর্তমানে আকাশ লন্ডন থেকে নিজের দেশে ফেরে। আকাশকে এয়ারপোর্ট থেকে নিতে ওর আব্বু শাহজাহান চৌধুরী এবং ওর আম্মু মিসেস পারুল আক্তার এবং আকাশের একমাত্র মিষ্টি আদরের বোন ঈশা আসে। কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। ভাইয়া, আমার জন্য কি এনেছিস? বাসায় আসলে দেখতে পাবে। বাবা মা, ঈশা তোমরা বাসায় যাও, আমি কিছুক্ষণ পর আসবো। কেন বাবা, তুমি একা কেন আসতে যাবে? তাছাড়া তোকে একা একা ছেড়ে দেওয়াটা কতটা রিস্ক হবে, তুই কিন্তু ব্যাপারটা বুঝতে পারছিস? তা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা যাও, আমি আসছি। আকাশের পরিবার চলে যায় গাড়ি করে। শুধু একটা গাড়ি রেখে চলে যায় আকাশের জন্য। আকাশ ওই গাড়ি নিয়ে চলে আসে ওর চেনা জানা একটা জায়গায়, যেখান থেকে ওর মাফিয়া জগৎটা শুরু হয়েছে। মালয়েশিয়া শহরে মাফিয়াদের রাজত্ব চলত। এই রাজত্ব করত মাফিয়া জগতের একে। বর্তমানে মাফিয়া জগতের সবচেয়ে টপ নাম্বারে আছে একে। কেননা আজ পর্যন্ত কেউ একে দেখেনি, নাই ওর লোক দেখেছে কখনো। আকাশ গাড়ি থেকে নেমে যায়, ভাবতে থাকে ওই জায়গাটা ধরে আকাশের পথ চলা। এই জায়গাটার জন্য আজকে সারা দেশের লোক একে চেনে। এতক্ষণে আপনাদের বুঝতে বাকি রইল না যে এই আকাশই হচ্ছে একে। আকাশ ওখানে বসে থাকলো। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি আসে আকাশের সামনে। গাড়ি থেকে কালো বুট স্যুট পরা কয়েকজন লোক নামে আকাশের সামনে। কে রে তুই? এখানে এভাবে বসে আছিস কেন? আমি এখানে কেন বসে আছি তার উত্তর তোদের দিতে হবে। আকাশের এমন কথায় ওরা কিছুটা আশ্চর্য হয়, কেননা ওদের পোশাক দেখে যে কেউ ভয় পাওয়ার কথা। কিন্তু সেখানে আকাশ তো ভয় পাওয়া দূরের কথা, ওদের সাথে চোখ তুলে কথা বলছে। তোর তো সাহস আসলেই অনেকটা বেশি, তবে এত সাহস দেখানো ভালো না, কারণ এই সাহসের জন্য তোকে আজকে মরতে হবে। ওদের কথা শুনে আকাশ হাসতে থাকে, কেননা এই হাসির মানে শুধুমাত্র আকাশই জানে। মানুষ মারা আমার পেশা, আর সেখানে কিনা তোরা আমাকে ভয় দেখাচ্ছিস। কে তুই? তোর এই হাসিটা আমাদের খুব চেনা চেনা লাগছে। এই রকম করে তো আমাদের... হ্যাঁ, ঠিকই ধরেছিস, আমি তোদের... আকাশের কথা শুনে আসিফ দৌড়ে এসে আকাশের পায়ের কাছে এসে পা ধরে থাকে। বস, আমি আপনাকে চিনতে পারিনি, মাফ করে দিন আমায়। এই জায়গায় আপনি ছাড়া অন্য কেউ আসে না, তাই আমরা এই কথাগুলো বললাম। মাপ চাইতে হবে না, তোমরা যে নিজেদের কাজ করে যাচ্ছ তা তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। এইদিকে আকাশ আসিফকে ওর পাশের থেকে ওঠাতে যাবে, ওই সময়ে আরেকটা গাড়ি থেকে গুলি করতে থাকে। গুলি শব্দ শুনে ওরা আশেপাশে লুকিয়ে যায়। আসিফ, ওরা খবর কি করে পেল? বস, জানি না কি করে পেল, তাছাড়া আপনি আসবেন এই কথাই তো আমরা জানি না। তাহলে অন্য দলের মাফিয়া কি করে জানবে? এখন কথা না বলে ওদের মোকাবেলা করতে হবে। মেশিন বের করে দাও আমাকে। আসিফ ওদের গাড়ির কাছে গিয়ে সবচেয়ে লেটেস্ট মেশিনটা আকাশের হাতে দেয়। আকাশ ওই মেশিনটা দিয়ে গুলি করতে থাকে। এতে করে ওই গাড়িটা ওখানেই থেমে যায়। আকাশের লোক গাড়িটার দিকে এগোতে থাকে। ওই গাড়ি থেকে সাদা পোশাকে কয়েকজন লোক নামে। ওরাও গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে আকাশের লোকদের ওপর। এভাবে 30 মিনিট ধরে ওদের এই যুদ্ধটা চলতে থাকে। এতে করে আকাশের দলের 2 জন মারা যায় এবং ওই দলের লোকদের সবাইকে মেরে ফেলে। সবাইকে মারা শেষ হলে আকাশ প্রশ্ন করে বসে আসিফকে। আসিফ, এই সাদা পোশাকের লোকগুলো কারা? বস, আমাদের শহরে বর্তমানে 3টা গ্যাং যুক্ত হয়েছে। 1 নম্বরে আমরা আছি এবং 2 নম্বরে আছে এই সাদা পোশাকের লোকগুলো। 3 নম্বরে আছে লাল স্যুট পরা লোকজন, তবে ওদের রাস্তায় খুব কম দেখা যায়। এরপর যারা আছে
ওরা সবাই ছোটখাটো মাফিয়া, ওদের হয়ে কাজ করে। তা না হয় বুঝলাম, কিন্তু ওরা কি করে বুঝলো আমরা এখানে আছি? আমি নিজেও বুঝতে পারছি না। আমি এখানে আসি এই কারণে, আপনি যখনই এই দেশে আসেন তখনই এই জায়গাটায় আসেন। তাই আমি এখানে আসি যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে কেউ। তুমি যে এখানে আসবে তা কি কেউ জানে? না বস, কেউ তো জানে না। গাড়িতে তো জিপিএস লাগানো আছে, তাই না? আজকে আমাদের সবগুলো জিপিএস খুলে ফেলবে, কারণ ওদের দলে কোনো হ্যাকার থাকলে আমাদের জন্য বিপদ হতে পারে। ওরা এই জিপিএস সাহায্যে আমাদের সব কিছু মনিটরিং করতে পারবে, আমরা কখন কোথায় আছি, কি করছি সব কিছু। আমি এখন বাসায় যাচ্ছি, তোমরা এই জায়গায় পরিষ্কার করে নাও এবং তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও, কারণ যে কোনো মুহূর্তে এখানে এদের লোকজন নিয়ে চলে আসতে পারে। ওকে বস, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করব কি করে? তা নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি 7 দিনের জন্য ব্যস্ত থাকবো, তাই আমার সাথে এই 7 দিন কোনো কন্ট্যাক্ট করবে না, যা কিছু হোক না কেন। আসিফ, তুমি সামলে নিও। চিন্তা করবেন না, আমি সব সামলে নিব। আকাশ ওখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেস্ট নেয়, কেননা আগামী কয়েকটা দিন আকাশ অনেক ব্যস্ত থাকবে। কী কারণে ব্যস্ত থাকবে তা আপনারা জানতে পারবেন কিছুদিনের মধ্যেই। পরের দিন সকালে আকাশ ওর বাবার সাথে প্রধানমন্ত্রী কার্যালয়ে যায়। ওখানে কিছু পেপার আছে, ওই পেপারগুলোতে সাইন করার জন্য আসে। এতে করে ওনারা তাড়াতাড়ি করে সব রেডি করে নিতে পারবে। আব্বু, আর কোনো কাজ আছে কি? বেশি কিছু না, তুই যেহেতু এই রাজ্যের প্রধানমন্ত্রী হবি, তাই বর্তমানে তোকে এই দেশ সম্পর্কে জানতে হবে, এখানকার সব কিছু। এতে করে তোর বুঝতে সুবিধা হবে। ওইসব তো বই পড়লে বুঝে যাবে। তুই আজকে এখান থেকে এই অফিসের লোকজন কেমন তা দেখ, কারণ এখনও তোকে কেউ চেনে না, তাই সব তথ্য তুই নিতে পারি। আকাশ ওর আব্বুর কথায় পুরো অফিস ঘুরে দেখে। পুরো অফিসটা ঘুরে আকাশ যা বুঝতে পারে এবং নিজের মধ্যে বলতে থাকে, আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি অনেক ভালো মানুষ ছিল, কিন্তু আমি তো তার পুরোই উল্টো। তবে আমি তো কোনো খারাপ কাজ করছি না যে কেউ আমাকে খারাপ বলতে পারবে। ওই দিন আকাশ কাজ করে বাসায় ফিরছিল, তখন রাস্তায় ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে। তখন অনেক মানুষদের দেখে ঠিকমতো ট্রাফিক আইন অনেকে মানছে না, সবাই যে যার মতো করে চলতে থাকে। এতে আকাশের একটু অবাকই লাগলো, কেননা প্রধানমন্ত্রী মারা যাওয়ায় এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ট্রাফিক সিগন্যাল শেষ হওয়ার সময় আকাশ কয়েকটা মেয়েকে দেখতে পায় রাস্তা পার হচ্ছে, তবে কোনো মেয়েরই মুখ দেখা যাচ্ছে না। তবে সবগুলো মেয়ের থেকে একটা মেয়েকে আকাশের অনেক ডিফারেন্ট মনে হচ্ছে, তাই আকাশ ওই মেয়েটাকে ভালো করে দেখতে থাকে এবং দেখার মাঝে কয়েকটা ছবি তুলে রাখে, কেননা যাতে করে পরে কাজে দিতে পারে। সেভাবে ছবি উঠিয়ে নেয়। এইদিকে মেয়েটা চলে যায় ওই মেয়েগুলোর সাথে। আকাশ বাড়িতে না গিয়ে ওদের অফিসে যায়। আকাশদের অফিস অনেক বড়, এই দেশের টপ নাম্বারের মধ্যে 2 নম্বরে আছে আকাশদের বিজনেস। আপু, তুমি কোথায়? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বাইরে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি সিকিউরিটিকে বললে ওরা তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে আব্বু, আমি অপেক্ষা করছি। আকাশ অপেক্ষা করতে থাকে। ওই সময় সিকিউরিটি আকাশকে সালাম দিয়ে গেট খুলে দেয়। আকাশ ওর আব্বুর সাথে দেখা করে সবটা জানায়। কাগজপত্র রেডি হতে এখনো 3-4 দিন সময় লাগবে, তাই আমাকে 4 দিন পরে যেতে বলেছে। এরপর বাকিটা তখন বুঝিয়ে দেবে। তাহলে তুমি বরং এই কয়েকদিন অফিসে এসে দেখাশোনা করতে থাকো। না আপু, আমার জন্য অন্য কাজ আছে, ওই কাজগুলো শেষ করে তারপর। এখন আমি তাহলে আসি। অফিস থেকে বের হওয়ার সময় আকাশ গেটের সামনে একটু আগে দেখা মেয়েটাকে দেখতে পায়। মেয়েটা গাড়িতেই ছিল, কিন্তু তাও অনেক দামি একটা গাড়ি। গাড়ির কাজ খোলা থাকায় আকাশ মেয়েটাকে দেখতে পায়, কিন্তু মেয়েটার কাছে যাওয়ার আগেই মেয়েটা চলে যায়। তাই আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই ঈশা বলে ওঠে, ভাইয়া, আমার জন্য কি এনেছিস? তোর জন্য তো সবই আনলাম। ওই যে কালো ল্যাগেজটা ছিল, ওই ল্যাগেজের ভিতরে যা যা আছে সবই তো। সত্যি ভাইয়া? আমি তো আরো অন্য ব্যাগগুলো চেক করে শেষ। যাই, আমি আমার ভাগেটা নিয়ে চলে যাই। ঈশা ব্যাগ নেওয়ার জন্য রুমে আসে। তখন আকাশও আসে। আকাশ মোবাইলটা বিছানায় রেখে ফ্রেশ হতে যায়। তখন ঈশা আকাশের মোবাইলের দিকে তাকায়। তখন ঈশা আকাশের মোবাইলে কয়েকটা ছবি দেখতে পায়। ছবিগুলো দেখে মেয়েটার কোনো চেহারা দেখতে পায় না, শুধু মেয়েটাকে দেখতে পায়, সাথে ওর কানের দুল।
ও পায়ে নুপুর দেখতে পায়। কানের দুল আর নুপুরগুলো অসাধারণ ছিল, তাই ঈশা ভালো করে দেখতে পায়। তখনই আকাশ ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে ঈশা ওর মোবাইলে কি যেন দেখছে আর বিড়বিড় করছে। ঈশা, তুই মোবাইলে কি দেখছিস? এই যে কানের দুল আর নুপুর। কি? আমার মোবাইলে এই ধরনের ছবি কই থেকে আসবে? আসে নাই, তুই তো নিজেই ছবিগুলো তুললি। আমি কখন তুলেছি? এই দেখ, আমি এইটার কথা বলতেছি। আকাশের মোবাইলে থাকা ছবিগুলো আকাশকে দেখায়। এই মেয়েটার কথা বলছিস? আরে এই মেয়েকে তো আমি রাস্তায় দেখেছি, তাই কয়েকটা ছবি তুলে নিলাম। আমাকে এই কানের দুল আর নুপুরটা কিনে দিতে হবে। আচ্ছা, কিনে দেবো। ওই দিন আকাশ রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুমিয়েছিল। ঈশা আকাশের রুমে গেল, দেখে আকাশ ঘুমাচ্ছে। তাই ঈশা আকাশকে ঘুম থেকে উঠায় পানি মেরে। কি হলো এটা? কিছুই হলো না। কালকে কি বলেছিলি মনে ছিল না? কি বলেছিলাম? তুই না আমাকে বলেছিলি কানের দুল আর নুপুর কিনে দিবি? এই এক রাতেই ভুলে গেলি? তুই কি বলতো, আমাকে একটু রেস্ট করতে দিবি না তো? তা না করে। আচ্ছা যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি, তুই বরং নিচে যা, তারপর না হয় আমরা বের হব। ঈশা নিচে চলে যায়। আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নাস্তা করে ঈশাকে নিয়ে বের হয়ে যায়। ওখানকার বিখ্যাত শপিং মলে আসে, নাম সেন্ট্রাল মার্কেট। এই মার্কেট মালয়েশিয়ার মধ্যে বিখ্যাত। মার্কেটের সামনে আসে আকাশ ঈশাকে নিয়ে। ঈশা, তুই ভিতরে যা, আমি গাড়িটা পার্ক করে আসছি। আচ্ছা ভাইয়া, তুই আয়, আমি যাচ্ছি। আকাশ গাড়ি নিয়ে পার্কিং লটে চলে যায়। অন্যদিকে ঈশা শপিং মলের ভেতরে ভেতরে চলে যায়। তখনই লাল পোশাক পরা কয়েকজন ছেলে ঈশাকে বাজেভাবে কথা শোনাচ্ছে। ঈশা ভেতরে না গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। আকাশ গাড়ি পার্ক করে মলের সামনে আসতেই দেখতে পেল ঈশা দাঁড়িয়ে আছে। তাই ঈশাকে বলে, কিরে, দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া, ওই ছেলেগুলো আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। কোন ছেলেগুলো? আকাশের কথায় ঈশা লাল পোশাক পরা ছেলেগুলোকে দেখিয়ে দেয়। ওদের পোশাক দেখে আকাশের মনে পড়ল ওই দিনটার কথা, কেননা আসি বলেছিল লাল পোশাক করা লোকদের ব্যাপারে। ঈশা, ওদের সাথে না লাগাটাই ভালো হবে। দেখছিস না কতজন লোক? তাতে কি, তুই কি ওদের ভয় পাস নাকি? কয়দিন পর তো এই রাজ্যের মানুষ তোকে ভয় পাবে। এখনকার সময় তখনকার সময়ের অনেক ব্যবধান, তুই জানিস। আমি এত কিছু জানতে চাই না, তুই ওদের উচিত শিক্ষা দিয়ে এরপর ভিতরে আসবে। কথাগুলো বলে ঈশা ভেতরে চলে যায়। ওইদিকে আকাশ কি করবে ভেবে পাচ্ছে না, কারণ এখন যদি আকাশ ওই রকম ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে প্রধানমন্ত্রী হতে সমস্যা হয়ে যাবে। তাই আকাশকে এখন কিছু কৌশল অবলম্বন করতে হবে। তাই আকাশ অনেক ভেবেচিন্তে দেখলো পাশেই সাদা পোশাকে দুজন লোক যাচ্ছে। এই সুযোগ, ওদের দুই দলের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিলে আমার উপরে কোনো সমস্যাই হবে না। যেই বোঝা সেই কাজ। সাদা পোশাকের লোক যেতেই আকাশ ইচ্ছে করে বাড়ি দিয়ে লাল পোশাক পরা ছেলেদের উপরে ফেলে দেয়। তখনই হলো আসল কাণ্ড। ওরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকে, কেননা ওরা একদল আরেক দলকে কখনোই দেখতে পারে না। তাই সুযোগ পেলেই ওরা মারামারি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ওরা অনেকে ফ্লোরে শুয়ে যায়, কেননা অনেকে আহত হয়। ওদের মারামারি শেষ হলে আকাশ ভেতরে ঢুকে যায়। মারামারি করা শেষ তোর? হ্যাঁ, শেষ। তুই দাঁড়িয়ে না থেকে দুল আর নুপুর খুঁজলে তো পারিস। আমার কাছে কি ছবি আছে যে আমি জানবো? সেই জন্য তোর অপেক্ষা করেছিলাম। এখন চল ভেতরে যাই। আকাশ ঈশাকে নিয়ে ভেতরে যায়। ওখানে অনেক হীরের দোকান চেক করেও ওরা দুল আর নুপুর খুঁজে পায়নি। তাই একটা দোকানে অর্ডার দেয় নুপুর ও দুলের জন্য। নুপুর ও দুলের জন্য 10,000 রিঙ্গিট মানে টাকা দিয়ে দেয় দোকানদারকে। বাকি রিঙ্গিট দুল আর নুপুর নেওয়ার সময়ে দেবে। শপিং মল থেকে বের হওয়ার সময়ে ঈশা খেয়াল করে ওই মেয়েটা। কোন মেয়েটা ঈশা? আরে, তোর মোবাইলে থাকা মেয়েটার ছবি। ওই মেয়েটা এখানে কি করে আসবে? চল তো বাসে যাব, তোকে নামিয়ে দিয়ে আমাকে অন্য একটা জায়গায় যেতে হবে। আচ্ছা চল, কি আর করার। আকাশ ঈশাকে নিয়ে চলে আসে বাড়িতে। ওকে নামিয়ে দিয়ে আকাশ চলে আসে বাটারফ্লাই জঙ্গলে। এই জঙ্গলটা মালয়েশিয়ার মধ্যে বিখ্যাত। আকাশ ওখানে আসার পর ওর ঘড়িতে থাকা একটা বোতামে চাপ দেয়। এতে করে জঙ্গলের ভেতরে মাটির নিচে একটা পথ তৈরি হয়ে যায়। আকাশ সেই পথ ধরে নিচে নামতে থাকে। ওখানে সবাই আকাশের নামে জয়ধ্বনি দিচ্ছে। তোমাদের এখানকার পরিস্থিতি কেমন? বস, এখানকার পরিস্থিতি অনেক ভালো। আপনাকে এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমাদের এখানকার মাফিয়া থেকে
শুরু করে বড় বড় নেতারা পর্যন্ত ভয় পায়, যার জন্য আমাদের পিছনে কেউ লাগতে আসবে না। তা না হয় বুঝলাম, কিন্তু এতে করে সাধারণ মানুষের কোনো ক্ষতি হচ্ছে না তো? বস, আমরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করি না, এই নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আমার এখানে যে কারণে আসা, সাদা গ্রুপ এবং লাল গ্রুপের মধ্যে আগে থেকে কোনো শত্রুতা আছে কি? বস, আসলে সমস্যাটা হয় কি, ওরা দুই মাফিয়াই চাচ্ছে একে একে অন্যকে মেরে তাদের জায়গা দখল করার জন্য। এই জন্য ওদের মধ্যে সারাক্ষণ মারামারি এইগুলো চলতে থাকে আর কি। আমাদের লোকেদের সতর্ক থাকতে বলবে। জি বস, তাই হবে। তাহলে আমি এখন যাচ্ছি, তোমরা এদিকটা সামলে নিও। তাছাড়া আমি 5 দিন পর আবার আসবো। এর মাঝে তোমরা কোনো ঝামেলায় জড়াবে না, আর নাই কোনো অপারেশনে যাবে। আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা কাজ করব। আকাশ ওখান থেকে চলে আসে, কেননা ওখানে থাকা যাবে না সেই জন্য। এইদিকে আকাশ একটা অনাথ আশ্রমে যায়, কেননা আকাশের বেশিরভাগই টাকা এখানে দেয়, যাতে করে এই বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। আকাশ আশ্রম থেকে বের হওয়ার সময় আবারও ওই মেয়েটিকে দেখে, তবে প্রতিবারই মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। আকাশ ভেবেছিল মেয়েটার সাথে কথা বলবে, কিন্তু এতে মেয়েটা আকাশকে খারাপ ভাবতে পারে, তাই আকাশ মেয়েটার সাথে কোনো কথাই বলেনি। আকাশ মেয়েটার পাশ কাটিয়ে চলে আসতে চেয়েছিল, কিন্তু ভাগ্য কি পরিহাস, মেয়েটির জামা আটকে যায়, আকাশের ঘড়ির সাথে লেগে যায়, এতে করে ওরা দুজনেই থেমে যায়। সরি, আমি খেয়াল করিনি। কোনো ব্যাপার না, আসলে আমরাই ভুল হয়েছে, এরকম জামা পরাটা ঠিক হয়নি। এদিকে আকাশ মুগ্ধ হয়ে মেয়েটির কণ্ঠ শুনছে, কেননা মেয়েটির কণ্ঠে জাদু আছে, নয়তো এত সুন্দর করে কথা বলে কিভাবে। এইসব কথা আকাশ ভাবতে থাকে। তখনই মেয়েটা আকাশের চোখের সামনে তুড়ি বাজায়। কি ভাবছেন এমন করে? না, কিছু না। তাহলে ঘড়ি থেকে জামাটা সরিয়ে দিন। ও হ্যাঁ, দিচ্ছি। আকাশ ঘড়ি থেকে জামাটা খুলে দেয়, এতে করে মেয়েটা কিছু দূর গিয়ে বলে ওঠে, এই যে মিস্টার, দাঁড়ান। ঈশার কথা আকাশ দাঁড়িয়ে যায়, সাথে ভাবতে থাকে, এই রে, ভুল কি করে ফেলেছি, নয়তো এভাবে ডাক দেবে কেন? কি হলো? ওইদিকে তাকিয়ে আছেন কেন? আমার দিকে তাকান, তাকান বলছি। ইরার রাগী কথায় আকাশ পেছনে ফিরে তাকায় ভয়ে ভয়ে। দেখে মনে হচ্ছে আকাশ এখনই মনে হয় কেঁদে দিবে। আমাকে ডেকেছেন আপু? আপু কথাটা শুনে ইরা আকাশের কাছে গিয়ে আকাশের শার্ট ধরে বলে, ওই, আমি তোর কোন কালের আপু লাগি? আমাকে দেখে কি তোর আপুদের মতো লাগে বল? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে বলতে চাইনি, ভয়ে মুখ ফুসকে বেরিয়ে গেছে, বিশ্বাস করুন। কি? তুই আমাকে দেখে ভয় পেলি? যা, ভালো হয়েছে, আমাকে দেখে তোর ভয় লাগলো। তা আশ্রমে কি তোর? না মানে মানে ওই, যা বলা স্পষ্ট করে বল। আর তোর মুখে এটা লাগিয়েছিস, তোর তো চেহারা দেখা যাচ্ছে না। আসলে আমি এখানে রিঙ্গিট দেওয়ার জন্য এসেছি, আর বাইরে অনেক রোদ, সেজন্য এটা দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস, বাইরে অনেক রোদ, তাই এখন যেতে পারছিস। আর একটা কথা বল, এমন হ্যাবলা হলে তো এই শহরে টিকতে পারবি না। কি বলছেন এসব? ঠিক বলছি, এখন যেখানে যাওয়ার ইচ্ছে যেতে পারিস। আকাশ ওখান থেকে চলে এসে গাড়িতে বসে, এসি চালু দিয়ে বসে থাকে, সাথে ভাবতে, কুল ডাউন আকাশ, কুল ডাউন। এভাবে একটা মেয়ের সামনে তুই, ছি ছি আকাশে, যেখানে সবাই তোকে ভয় পায় সেখানে কিনা তুই একটা সামান্য মেয়ের সাথে এমন হয়ে গেলি, ছি ছি ছি। এইগুলো ভেবে আকাশ গাড়ি নিয়ে বের হয়। রাস্তায় আকাশ আসার সময়ে সামনে একটা গাড়ি দেখতে পায়। গাড়িটা ফাঁকা কিনা তা বোঝা যাচ্ছে না, তাই আকাশ চেক করার জন্য গাড়ির সামনে আসে। গাড়ির সামনে আসার পরই কয়েকটা লোক আকাশের সামনে আসে। কে আপনারা? আমার পথ কেন আটকে আছেন? ওরা কোনো কথা না বলেই আকাশকে মারতে থাকে। ওরা যে আকাশকে মারবে পেছন থেকে তা আকাশ বুঝতে পারেনি, যদিও আকাশও কম না, মার খাওয়ার সাথে সাথেই আকাশ ওদেরকেও অনেকে মেরেছে। ওরাও আকাশের হাতে মার খেতে থাকে। এক পর্যায়ে ওরা ওখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর আকাশ চলে আসে ওর বাড়িতে। বাড়ির সবাই আকাশের এমন অবস্থা দেখে কিছুটা বিচলিত হয়, তাই ওনারা একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু আকাশ কোনো প্রশ্নেরই উত্তরই দেয় না। আকাশ ওর রুমে চলে আসে। রুমে আসার পর ঈশা ও আকাশের আব্বু ওখানে আসে। ভাইয়া, ফার্স্ট এড বক্স নিয়ে এসেছি। তোর কোথায় কোথায় লেগেছে আমাকে বল, আমি ঠিক করে দিচ্ছি। আমি ঠিক আছি, শুধু একটা লাল হয়ে আছে দাগগুলো।
কারা তোকে মেরেছে? আমি ঠিক জানি না, তবে এটুকু বুঝতে পেরেছি ওরা সকালের সেই লোকগুলো হবে। সকালে লোকগুলো মানে? ঠিক আছে, আমি বলছি, তুমি শোনো। এরপর আকাশ ওর আব্বুকে সবগুলো ঘটনা বলতে থাকে। কেননা না বললে তো আপনারা বুঝতে পারতেন না কি থেকে কি হয়ে গেল, সে যেন ওখানে কি কি হয়েছে কথাগুলো বলে শেষ করে। তা তো বুঝলাম, আপনাকে থেকে একা একা কোথায় বের হবি না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, তোর 3 দিন বাকি আছে প্রধানমন্ত্রী হওয়ার, তাই এখন কোনো ঝামেলার কোনো দরকার নেই। ঠিক আছে আব্বু, আমি তাহলে বের হব না। তাহলে এখন রেস্ট নাও। ঈশা, তুই দেখ তো ওর কোথায় কোথায় ব্যথা আছে, ওখানে ঔষধ লাগিয়ে দে। আচ্ছা আব্বু, আমি ওষুধ লাগিয়ে দিব, তুমি যাও। ঈশা আকাশের ব্যথার জায়গায় ওষুধ লাগাতে থাকে। অন্যদিকে আকাশ তো ইরার কথা মনে করতে থাকে। ইরার কথা মনে করতে করতে আকাশ মাঝে মাঝে মুচকি হাসি দেয়, যা ইরা খেয়াল করে। তাই ঈশা আকাশকে বলে, ভাইয়া কার কথা ভাবছিস তুই যে এমন করে হাসতেছিস? কার আবার? ওই মেয়েটার। এই না 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 বোন, বিশ্বাস কর, কোনো মেয়ের কথা ভাবছি না তো আমি। আমি তো তোর বোন, আমাকে বলতে সমস্যা কি বল না। কোন মেয়ে ভাইয়া, প্লিজ বল। আরে এই ছবিতে থাকা মেয়েটার কথা বলছি। আজকে দেখা হয়েছিল মেয়েটার সাথে, কথা হয়েছিল, কি মধুর কণ্ঠ মেয়েটার। ওই কুত্তা, তুই না বলেছিলি আমার কণ্ঠ অনেক সুন্দর? সেই তুই কি না অন্য মেয়েকে নিয়ে? তোকে ভাই ডাকবো না আর। বোন রাগ করিস না, আমার তো মুখ ফসকে বেরিয়ে গেছে, তোর কণ্ঠই ওই মেয়েটার থেকে অনেক মধুর। তা ভাইয়া ওই মেয়ের নাম কি? এই রে, নামটা তো জিজ্ঞেস করিনি। কি রে, বল নাম কি মেয়েটার? ঈশা, আমি না, নামটা জিজ্ঞেস করতে মনে নেই। জানতাম এমন কিছুই হবে, তোর দ্বারা কিচ্ছু হবে না। কাল গিয়ে আমার কানে দুলার নুপুর নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। তুই এখন আমার জন্য খাবার নিয়ে আয় তো। ঈশা আকাশের জন্য খাবার নিয়ে আসে। খাবার এনে আকাশকে খাইয়ে দেয়। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে চলে যায় শপিং মলে, যেখানে আকাশ কানের দুল আর নূপুর অর্ডার দিয়েছিল। ওই দোকানে গিয়ে রিসিট দেখায়। রিসিট দেখালে ওরা কানের দুল ও নূপুর প্যাক করতে থাকে। আকাশ বাকি রিঙ্গিট কাউন্টারে দিতে যায়। এদিকে তখন ইরাও ওই দোকানে চলে আসে। কাউন্টারে রিঙ্গিট জমা করে আকাশ চলে আসে কানের দুল ও নূপুর নেওয়ার জন্য। তখনই আবার ইরার সাথে দেখা হয়। ইরারও কানের দুল একটা হারিয়ে ফেলেছেন, তাই এই রকম আরেকটা বানানোর জন্য এসেছে। তখনই ইরা চোখ যায় সেই ডিজাইনের কানের দুল ও নূপুরের দিকে। আচ্ছা, এই সেম ডিজাইনের দুল আর নূপুর এইগুলো কে কিনেছে? এইগুলো আমি কিনেছি। পেছন থেকে আকাশ কথাটা বলে। আকাশের কথা শুনে ইরা পেছনে তাকায়। ও, আপনি কিনেছেন এইগুলা? সত্যি আপনার গার্লফ্রেন্ড কতটা লাকি হবে যে আপনি তাকে এইগুলা গিফট করবেন। এক্সকিউজ মি, আপনি ভুল করছেন, আমি এইগুলো আমার বোনের জন্য অর্ডার করেছি। কি বলেন? আপনি আপনার বোনের জন্য এই রিংটি খরচ করে বানিয়েছেন? আমার একমাত্র বোন, ও আমার থেকে কোনো কিছু চাইলে আমি না করতে পারি না। কিন্তু আপনার এখানে একটা কেন দুল? আর বলবেন না, গতকাল একটা দুল হারিয়ে গেছে, তাই এটা নিয়ে এসেছি এরকম আরেকটা বানিয়ে দেওয়ার জন্য। আসলে এটা খুব দামি তো, তাই এনারা সবসময় এগুলো বানিয়ে রাখে না, তাই অর্ডার দিয়ে বানাতে হবে। হ্যাঁ ঠিক বলেছেন, আমিও আমার বোনকে নিয়ে এসেছি, কিন্তু কোনো দোকানে পাইনি, তাই এখানে এসে অর্ডার দিয়েছি। আপনি তাহলে অর্ডার দিয়ে দিন। আমার অর্ডার করা শেষ, আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, কেন কিছু বলবেন? না মানে, আমরা দুজনই যখন একই জিনিস নিতে এসেছি, তাই কিছু মনে না করলে চলুন কফি খাওয়া যাক। আমি কিছু মনে করিনি, চলুন কফি খাওয়া যাক। আকাশ প্যাকেট নিয়ে বেরিয়ে আসে। এদিকে ওরা কফি শপে বসে কফি খাচ্ছে, সাথে দুজনই পরিচিত হচ্ছে। আপনার নামটা এখনো জানা হলো না। আমি ইরা চৌধুরী, রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আমার নাম আকাশ, বাকি পরিচয়টা গোপন থাক। তা জানার জন্য আপনাকে কোথায় পাবো? কখনো না কখনো জানতে পারবেন। তাহলে আমার সাথে এক কপি ছবি তুলে রাখেন, তাহলেই হবে। এরপর বাকি পরিচয় আপনি নিজেই পেয়ে যাবেন। আকাশের কথা মতো ওরা দুজনে একটা ছবি তুলে নেয়। ছবি তুলে আকাশ নিজের মোবাইলে ছবিটা নিয়ে নেয়। আজকে তাহলে উঠি। ইরাও আকাশের কথা মতো প্রকাশ করে ওখান থেকে উঠে আসে। আকাশ বাড়িতে এসে ঈশাকে দুল আর নূপুর দিয়ে দেয়। ঈশা তো ওই পেয়ে অনেক খুশি হয়ে যায়।
ওইগুলো নিয়ে নিজের রুমে চলে যায় ঈশা। এদিকে আকাশ নিজের রুমে চলে যায়। এদিকে আস্তে আস্তে 3 দিন কেটে যায়। ওই রাতে আকাশের ফোনে কল আসে। কলে জানিয়ে দেওয়া হয় কাল সকালে আকাশ যেন তাড়াতাড়ি করে অফিসে চলে আসে, কেননা কাল আকাশের অভিষেক হবে। মানে হচ্ছে আকাশকে কাল প্রধানমন্ত্রীর পদে ঘোষণা করা হবে। খবরটা পেয়ে আকাশ ওর বাবা মাকে এবং ঈশাকেও কথাটা জানায়। কথাটা শুনে ওনারাও অনেক খুশি হয়। রাতে আকাশ ঘুমিয়ে পড়ে। এদিকে ইরা, ইস, আমিও কতটা বোকা। ওই দিন যদি ছেলেটার নাম্বার নিয়ে আসতাম তাহলে কতটাই না ভালো হতো। তা না করে এনেছি ছবি। এবার কি এই ছবি দিয়ে কি করে এই লোকটাকে খুঁজবো? কে কি খোঁজার চেষ্টা করছে? আর বলো না, তোমার জামাইকে কি করে খুঁজে বের করব তার উপায় বলে দাও। কি বলিস কি মা? তার মানে তুই বিয়ে করতে রাজি হয়েছিস, কিন্তু কাকে করবি বিয়ে? কাকে আবার? এই দেখো ছবি। এবার বলো, কেমন দেখতে তোমার জামাই? মাশাআল্লাহ, অনেক সুন্দর, হ্যান্ডসাম। তা ছেলেটার নাম কি? থাকে কোথায়? আবু, তুমিও না। এসব জানলে কি আমি তোমাকে জিজ্ঞেস করতাম নাকি সে কখন বিয়ে করবে? নিয়ে আসতাম। কি বলিস এইগুলো? যখন ছেলেটার সম্পর্কে কিছু জানিস না তখন ভালো লাগলে কিভাবে? আর ছবিটা তুললে কিভাবে? তাহলে তোমাকে সবটা বলি। এরপর ইরা ওর বাবাকে সব কথা বলতে থাকে। সব কথা শুনে উনি বুঝতে পারে যে ইরা এই ছেলেকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু আদৌ ছেলেটা ভালো কিনা তা না জেনে ইরা কোনো ডিসিশন নেবে না। দেখ মাইরা, তুই যাকে পছন্দ করবি তার সাথে তোর বিয়ে দেব, কিন্তু আগে দেখ ছেলেটা ভালো কিনা। যদি ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। যদি ছেলেটা রিঙ্গিট কম হয় এবং তাতেও আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ সো মাচ। পরের দিন সকালে আকাশ ওর পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আকাশ এবং ওর পরিবারকে ফুল দিয়ে বরণ করা হয়। আকাশের বাবা মা ও বোনকে স্টেজের সামনে নিয়ে বসানো হয়, আর আকাশকে বসানো হয় স্টেজের ওপরে। অনুষ্ঠান শুরু হতে শুরু করলো। একে একে অনেক রাজনীতিবিদরা বক্তব্য দিয়েছে। সব শেষে এবার আকাশকে মাইকের সামনে কিছু বক্তব্য দেওয়ার জন্য আসতে বলা হয়েছে। তবে আকাশ একটা শর্তে লাইভে আসবে। সত্যটা হলো, আমার চেহারা যেন কোনো ক্যামেরাতে না আসে। এক কথায় আমার মুখটা ঝাপসা করে দিতে হবে। তাই আমি যখন ওখানে গিয়ে বক্তব্য দিব তখন এই কাজটা আপনারা করবেন। বাকি রইল মোবাইল দিয়ে কেউ ভিডিও করবেন না। যদি কোনো চ্যানেলে আমার ছবি আসে তাহলে প্রধানমন্ত্রী হওয়ার পর আমি ওই চ্যানেলটা বন্ধ করে দেব। তাই আপনারা ভেবে নিন কি করবেন। কেন এই কথাটা আমি বলেছি তা মাইকের সামনে আমি আপনাদের উত্তরটা দিব। এরপর বাকি সব রিপোর্টার ভেবেচিন্তে ঠিক করলো তারা বর্তমান প্রধানমন্ত্রীর চেহারা দেখাবে না। ওনার কথায় আকাশ মাইকের সামনে আসলো, এসে নিজের বক্তব্য দেওয়া শুরু করলো। শুরুতেই আপনারা সবাই আমার সালাম নেবেন। আপনারা হয়তো জানেন আমি কিভাবে এই চেয়ারে বসার অনুমতি পেয়েছি। তাই আমি চাই আপনারা যা আমার থেকে সিনিয়র তারা আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। তার সাথে আরও একটা কথা না বললেই নয়। আপনারা হয়তো ভাবছেন আমি কেন আমার পেজ না দেখাতে বলেছি। এর নিশ্চয়ই কোনো কারণ অবশ্যই আছে। সেই কারণ হলো আমি এখানে হিরো তো আসিনি, এসেছি মানুষের সেবা করার জন্য। আজকে আমার ছবি আপনারা পেপারে নিউজে দেখবেন। এতে করে অনেকে আমাকে চিনবেন প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু আমি চাই সাধারণ মানুষের পাশে থেকে ওনাদের সেবা করার জন্য। আমি প্রধানমন্ত্রী জানার পর অনেকে আমার সাথে কৌশল বিনিময় করতে আসবে, কিন্তু আমি তা চাই না। আমি চাই সবাই আমাকে ভালোবাসুক, আমার চেয়ারে লেগে থাকা প্রধানমন্ত্রীকে নয়। আকাশের এমন বক্তব্যে সবাই হাতে তালি দিতে থাকে, কেন আকাশের কথাগুলো সবার পছন্দ হয়েছে। ওই দিন আকাশের সামনে একটা রেজিস্টার খাতা দেয়। ওখানে সাইন করলে আকাশ প্রধানমন্ত্রী হয়ে যাবে। রেজিস্টার খাতা এগিয়ে দিলে আকাশ ওখানে সাইন করে দেয়। সাইন করা শেষ হলে আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে বাড়িতে। এখন আকাশের সাথে সিকিউরিটি দেওয়া হয়, কেননা এখন থেকে আকাশের সাথে প্রতিদিন 40 জন কমান্ডো এবং 5 জন পুলিশ থাকবে আকাশের নিরাপত্তার জন্য। বাড়িতেও কমান্ডো মোতায়েন করা হয়েছে। আকাশও ওর পরিবার নিরাপদে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে আকাশ ওর বাবা মাকে সালাম দিল। সত্যি আজকে আমি গর্বিত তোকে নিয়ে। সত্যি ভাইয়া, আমার কত যে ভালো লাগছে। আমার ভাইয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ বাবা, তুমি দোয়া করো আমি যেন আদর্শের সাথে আমার কর্তব্য পালন করে যেতে পারি। দোয়া করি এখন তুই কালকের জন্য প্রস্তুত হও, কারণ কাল তো তোকে অনেক কাজ করতে হবে। হ্যাঁ আব্বু, ঠিকই বলেছ। তখনই কমান্ডো এসে হাজির। স্যার, আপনার নিরাপত্তার জন্য আমি এবং আমার টিম কাজ করে যাব। স্যার আমাকে কন্ট্রোল রুম থেকে জানিয়েছে আপনার জন্য একজন পিএ লাগবে। আগের যিনি ছিল
উনি জড়িত ছিল সাকেব প্রধানমন্ত্রীকে মারার পিছনে। তাই আপনার জন্য নতুন করে পিএ নির্বাচন করা হবে। তাই ততদিন আপনাকে সবটা একাই সামলাতে হবে। তবুও চিন্তা করবেন না, আমি আপনার সাথে সব সময় থাকব। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। স্যার, আমার নাম আসিফ। আচ্ছা আসিফ, আমি যদি আমার বোনকে আমার পিএ হিসেবে রেখে দিই তাহলে তো কোনো অসুবিধা হবে না? না স্যার, কোনো অসুবিধা হবে না। কারণ একজন পিএকে সৎ হতে হবে, তার উপর নির্ভরশীল হতে হবে। আপনার বোন যদি তার উপযুক্ত হয় তাহলে ওনাকে রেখে দিতে পারেন। তাহলে আমি ঈশাকে জিজ্ঞেস করি ও রাজি হবে কিনা। ঈশা একটা নিচে আয় তো। ঈশা নিচে নেমে আসে, কেননা আকাশ যখন ডেকেছে তখন গুরুত্বপূর্ণ কথা ছাড়া ডাকবে না। কি জন্য ডেকেছিস ভাইয়া? বোন, তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা রাখবি। কি কথা? তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করবি। বল। কি বলছিস এইগুলো ভাইয়া তুই? হ্যাঁ বোন, ঠিকই বলেছি। দেখ, আমার তো একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। সততা, তার উপর ভরসা করা যায় এমন একজন হতে হবে। তাই তুই হলে আমার সবচেয়ে ভালো হয়। আচ্ছা ভাইয়া, তুই যখন বলছিস তখন আমি রাজি। তাহলে মিস্টার আসিফ, আমার বোন তাহলে হবে আমার অ্যাসিস্ট্যান্ট। তাহলে স্যার আমি কন্ট্রোল রুমে কল দিয়ে জানিয়ে দিচ্ছি। তাহলে তাই করো। স্যার, আমার সবাইকে জানানো শেষ। কাল সকাল 9টায় আপনি ঘুম থেকে উঠবেন, 30 মিনিটে রেডি হবেন। আমরা 10টার দিকে অফিসে পৌঁছাবো। আচ্ছা, আমি তাহলে ঈশাকে বলে দিচ্ছি, ওকেও তো সাথে যেতে হবে। ওই দিন রাতে ওরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশের এক নতুন জীবন শুরু হয়, কেননা আজকে থেকে আকাশের স্বপ্ন শুরু হতে থাকবে। ওই দিন ঈশাও রেডি হয় কোট প্যান্ট পরে, কারণ জামা পরে কাজ করতে অসুবিধা হবে, সেজন্য আকাশ ঈশাকে এইগুলো পরতে বলে। ধীরে যখন ঈশা অভ্যস্ত হয়ে যাবে তখন জামা পরতে পারবে। আকাশও রেডি হয়ে নিচে নামে। আকাশ ও ঈশা নাস্তা শেষ করে ওদের বাবা মায়ের পায়ে সালাম দিয়ে ওদের আজকের এই যাত্রা শুরু করে। ওরা দুজনে গাড়িতে বসে। আকাশ যে গাড়িতে করে যাবে ওই গাড়িটা ভালো করে চেকিং করা হয়, যাতে করে পথের মধ্যে কোনো সমস্যা না করে বসে। কেমন লাগছে ঈশা? সত্যি ভাইয়া, অনেক ভালো লাগছে। আমি কখনো ভাবতে পারিনি আমি এমন একটা চাকরি করব, তাও নিজের ভাইয়ার পাশে থেকে। চিন্তা করিস না, আমি যখন আছি তখন তোর কেউ ক্ষতি করতে পারবে না, নাই কেউ ক্ষতি করার সাহসও পাবে। ঈশা ম্যাম, কিছু মনে না করলে একটা কথা বলবো কি? হ্যাঁ করেন ভাইয়া। ম্যাম, কথাটা যে কিভাবে বলি, যদি রাগ করে বসেন? কি যে বলেন না, রাগ করবো কেন? আমি বলছিলাম কি, আপনি তো এখন বর্তমানে স্যারের অ্যাসিস্ট্যান্ট। এখানে যেমন স্যারকে ভাই বলে ডাকছেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন অফিসে যাবেন তখন কিন্তু ওনাকে স্যার বলে সম্বোধন করতে হবে। ব্যাপারটা তো বুঝতেই পারছেন। আমি জানি, চিন্তা করবে না। অফিসে ভাইয়া থাকবে আমার বস, আর আমি অফিসের বাইরে থাকবো ভাইয়ার বস। কথা বলে ঈশা ও আকাশ হাসতে থাকে, তার সাথে আসিফও। তবে মিস্টার আসিফ, কেউ যেন জানতে না পারে ঈশা আমার বোন। কেন? ভাইয়া জানলে কি হবে? ঈশা ম্যাম ঠিকই তো বলেছে, জানলে কি হবে স্যার? জানলে সমস্যা আছে। তাহলে সবটা বলি। এখানে অনেক আছে যারা আমার প্রধানমন্ত্রী হওয়াটাকে মেনে নেবে না। ওরা এর জন্য আমার ক্ষতি এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমার পিএ মানে ঈশাকে হাত করতে চাইবে। কারণ ঈশা একমাত্র আমার সাথে থাকবে সব সময়। তাই ওর মাধ্যমে ওরা জানতে পারবে আমি কখন কি করি, কোথায় যাই। এক কথা, ঈশাকে হাত করলে আমার সব তথ্য ওরা পেয়ে যাবে। এখন যদি সবাই জেনে যায় যে ঈশা আমার বোন, তাহলে তো আমি কখনোই জানতে পারবো না। সত্যি স্যার, আপনি জিনিয়াস। অনেক বুদ্ধি আপনার, বলতেই হবে। আপনি পারবেন আমাদের দেশটাকে ঠিক করতে। ওরা এভাবে কথা বলতে বলতে প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে আসে। গাড়ি থেকে নামলে অনেক লোকজন ওদের ফুল দিয়ে বরণ করে ভেতরে নিয়ে যায়। আকাশ ও চেয়ারে গিয়ে বসে। তখন অনেক রাজনীতিবিদদের সাথে আকাশের আলাপ হয়, কেননা ওনারা আগের প্রধানমন্ত্রীকে কেউ কেউ সাহায্য করেছে, আবার কেউ কেউ ওনারা ক্ষতিও করেছে। আকাশের সাথে কথা বলার জন্য বিভিন্ন জেলা থেকে অনেক রাজনীতিবিদরা আসে। অনেকে এসে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ সব ধরনের মানুষকে তো এখানে আসতে দিতে পারে না।
ওই দিনটা আকাশ সবার সাথে আলাপ করতে করতে সময় কেটে যায়। বিকেলে সবাই চলে যায় রুম থেকে, শুধুমাত্র আসিফ ও ঈশা ও আকাশ থেকে যায়। আসিফ, ওদের কথা শুনে তোমার কি মনে হচ্ছে? স্যার, ওনাদের কথা শুনে আমার সুবিধা মনে হলো না। হ্যাঁ, তাই। তুমি এদের মধ্যে কয়জনকে জানো? আসলে আমি শুধু ওনাদের পদের জন্য এনাদের জানি। এর বেশি কে কোনো ধরনের লোক তা আমি জানি না স্যার। আজকের জন্য তো কাজ শেষ নাকি? আরও কাজ আছে করার? জি স্যার, সব কাজ শেষ। এবার আপনি বাসায় যেতে চাইলে যেতে পারেন। তাহলে চলুন বাসায় যাব। আপনি গাড়ি রেডি করেন। ঈশা, চল তাহলে। চলো তাহলে। এদিকে ওরা অফিস থেকে বের হয়ে আসে গাড়িতে বসে। 30 মিনিট পর ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আকাশ ওর বাবা মাকে সবটা বলে, কি হয়েছে না হয়েছে সব কিছু। ওখান থেকে আকাশ ওর রুমে চলে যায়। সন্ধ্যার দিকে আকাশ ওর রুম থেকে নিচে নেমে আসে, বের হয়ে বলে, স্যার কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বের হব। আস্তে আস্তে অনেক রাত হবে। তাহলে চলুন স্যার, আমরা নিয়ে যাচ্ছি আপনাকে। আরে, আপনাদের কষ্ট করে যেতে হবে না। কি যে বলেন না স্যার, আপনি বাসা থেকে যে জায়গাতেই যান না কেন, আমরা আপনার সাথে সাথে যাব। এক কথায় আপনাকে একা কোনো জায়গায় যেতে দিতে পারি না। দেখো, আমি এখন যেখানে যাব ওখানে আমাকে একা একা যেতে হবে, তাই তোমরা আমার সাথে না আসাই ভালো হবে। তাছাড়া আমি তো গাড়ি নিয়ে যাব, সেজন্য কোনো চিন্তা করতে হবে না। আমার কিচ্ছু হবে না। তাছাড়া আমাকে এখন কেউ চিনে না, তাই টেনশনের কোনো কারণই নেই। আকাশ আসিফকে অনেক বুঝিয়ে একা একা বের হয়ে গেল, তাও ওর গাড়ি নিয়ে। কেননা সরকারি গাড়ি নিলে ওরা জিপিএস ট্র্যাক করে আকাশের লোকেশন বের করে নিতে পারবে, এতে করে সমস্যায় পড়ে যেতে পারে। তাই আকাশ ওর গাড়ি নিয়ে যায়। গাড়ি নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ধরে আকাশ একটা পুরনো বাড়ির কাছে গাড়ি রেখে ভেতরে চলে গেল। ওখানে গিয়ে বাড়িটার ভেতর সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে গেল এবং ওর আস্তানায় চলে আসলো। বস, আপনি এসেছেন। আমরা কত টেনশনে ছিলাম আপনাকে নিয়ে। আমাকে নিয়ে টেনশন করার কারণ কি? কি যে বলেন না স্যার, আজ 5 দিন ধরে আপনি কোনো যোগাযোগই করছেন না আমাদের সাথে। তার উপর ওই 2 বাহিনী তো সারাক্ষণ চিন্তা করে কি করে আমাদের শেষ করবে তার প্ল্যান নিয়ে। মানে ওরা কি নিজেদের মধ্যে সংযোজা করে নিয়েছে নাকি? তা না, তবে করতে কতক্ষণ? যদি ওরা 2 বাহিনী মিলে এক হয়ে যায় তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে, কারণ ওরা তাহলে আমাদের থেকে লোকজন দিয়ে বেশি হয়ে যাবে। কিন্তু আমি যতদূর জানি ওরা কখনো এক হবে না, তাই এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে বস, তবে একটা কথা ছিল। কি কথা? বস, আমাদের একবার মিস্টার কিবরিয়ার সাথে কথা বলতে হবে। কিবরিয়া? কিবরিয়া কে? ডেভিল হলো সাদা গ্রুপের মেইন লিডার। ওর কথায় এই সব কিছু চলে। কিন্তু ডেভিল কেন আমার সাথে কথা বলবে? তাছাড়া এদের সাথে আমরা কেন কথা বলতে যাব? আমরা ওদের সাথে কথা বলা মানে নিজেদের সময় লস করা, তাই ওদের সাথে কথা না বলাটাই ভালো হবে। ঠিক আছে বস, আপনি যখন বলছেন তখনই তাই হবে। একটা কথা, এখন থেকে তোমরা মাঠে কম কাজ করবে, প্রয়োজন ছাড়া কিন্তু মাঠে নামার প্রয়োজন নেই। কেন বস, এতে করে কোনো সমস্যা হবে কি? অনেক সমস্যা, কেননা দেশে এখন মাফিয়া ভরে গিয়েছে। পুলিশ যেখানে পাচ্ছে সেখানেই ওদের মেরে ফেলছে, তাই তোমরা প্রয়োজন ছাড়া বের হবে না। ঠিক আছে বস, তাই হবে। আচ্ছা, সাদা পোশাক, ওদের মেন লোকের নাম ডেভিল, তাহলে লাল পোশাক পরাগুলা যে আছে ওরা কারা? ওই লোকটার নাম কিবরিয়া। কিবরিয়া? হ্যাঁ বস। আচ্ছা, তোমরা এই দিকটা সামলাও, আমি বরং এখন চাই। আকাশ ওখান থেকে বের হয়ে আসে। রাত 2টো বাজে। বাড়িতে সবাই চিন্তিত, কেননা আকাশ এখনো বাড়িতে আসলো না, সেই জন্য। এদিকে চারদিক ট্রাফিক চেকিং চলতেছে আকাশকে খোঁজার জন্য, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। রাত 3টে বাজে। আকাশ গাড়ি নিয়ে চলে আসে ওর বাড়িতে। বাড়িতে আসাতে অনেকে অনেক রকমের প্রশ্ন করতে থাকে। স্যার, আপনি কোথায় গিয়েছেন? আমরা আপনাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কতটা টেনশনে ছিলাম আমরা। আসিফ সাহেব, আমি তো বলছিলাম রাতে আসতে দেরি হবে,
তাহলে টেনশন কেন করছেন? আপনি যদি বুঝতেন আমার টেনশন করার কারণ, তাহলে স্যার এই কথা আপনি কখনো বলতেন না। আমি বুঝতে পারছি, এখন টেনশন করতে হবে না তোমাদের। আমি রুমে যাচ্ছি। আকাশ রুমে চলে যায়। অন্যদিকে আসিফ জায়গায় কল দিয়ে জানিয়ে দেয় আকাশ বাসায় ফিরে এসেছে। কেননা যদি না জানায় তাহলে আকাশকে সবাই খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে। পরদিন সকালে ঈশা তাড়াতাড়ি করে রেডি হয়ে আকাশের রুমের সামনে আসে। ওখানে আসিফকে দেখতে পায়। কি ব্যাপার ভাইয়া, এখনো ঘুম থেকে উঠিনি? ম্যাম, স্যার রাত 3টা বাজে এসেছে। উনি বলেছিল আমাকে সকাল 10টায় যেন ওনাকে উঠিয়ে দেই। কিন্তু অফিসের কাজ? ম্যাম, স্যারের জন্য সময় নির্ধারণ না, উনি যে কোনো সময়ে যেতে পারবে। আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ পরে ফ্রেশ হতে যাব। ভাইয়া উঠলে বলে দিবেন আজকে ভাইয়ার একটা মিটিং আছে, ওখানে অনেক লোক আসবে, তাই আমাদের ওখানে 11টার আগেই পৌঁছতে হবে। ঠিক আছে ম্যাম, আমি জানিয়ে দিব। সকালবেলা 10টার দিকে আসিফ আকাশকে ডেকে দেয়। স্যার, আপনার ওঠার সময় হয়ে গিয়েছে। আসিফের ডাকে আকাশের ঘুম ভাঙে। আকাশ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে আসে নাস্তা করার জন্য। নাস্তার টেবিলে আকাশ ওর বাবাকে বলে, আব্বু, আমাদের কোম্পানিতে কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, এখন কোনো সমস্যা হচ্ছে না, শুধু সব কাজ একা একা করি তো, তাই একটু একটু অসুবিধা হচ্ছে। কি করবো আব্বু বলো? ঈশাকে আমার সাথে থাকতে হয়, নয়তো তোমার সাথে কোম্পানিতে থাকতে পারতো। আমার সাথে লাগবে না, তুই বরং যেই কাজে যাচ্ছিস সেই কাজটা মন দিয়ে কর। এদিকে আকাশ অফিসে চলে যাচ্ছে। অফিসে আসার পর জানতে পারে কেউ একজন আকাশের সাথে দেখা করতে এসেছে। ঈশা পারমিশন দিলে কেউ একজন রুমে ঢোকে। তাকে দেখে ঈশার খুব চেনা চেনা লাগছে, তাই ঈশা ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি মিস্টার, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে, সাথে এই কানের দুলগুলো। ঈশার কথায় মেয়েটিও ওর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে দেখে ইরা বলে ওঠে, কি বলছেন কি ম্যাম? আমি কিভাবে আপনার পরিচিত হতে পারি? আমার ছবি তো কোথাও নেই। না, আমার ছবি কোথাও আছে? তাহলে হয়তো আমার ভুল হবে। আচ্ছা, আপনি কি জন্য এখানে এসেছেন তা আমাকে বলেন। আসলে আমি স্যারের সাথে দেখা করতে এসেছি। আসলে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি। এখন উনি যদি অনুমতি দেন তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। বিজনেস কি আপনি করছেন নাকি আপনার বাবা করছে? আসলে আমার বাবাই করেছে, কিন্তু এই প্রজেক্টটা আমি তৈরি করেছি বলে আমি নিজে এসেছি। আচ্ছা, একটা কথা বলুন, আপনি রাতে কল দিয়ে অ্যাপার্টমেন্ট কিভাবে পেলেন? কি যে বলেন না ম্যাম, আমার বাবা এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে সবার প্রথমে, তাই তাড়াতাড়ি নিতে পেরেছি। তা আপনার নাম কি? আমি ইরা চৌধুরী, রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আচ্ছা, স্যার কোথায়? ওনার হাতে এটা দেওয়ার কথা ছিল। ভাইয়া তো স্যার তো ওয়াশরুমে। আপনি একটা কাজ করেন, ফাইলটা রেখে চলে যান, আমি স্যার আসলে বলে দিব। না থাক, আমি অপেক্ষা করব। আচ্ছা, তাহলে অপেক্ষা করেন, ওই তো স্যার আসছে। আকাশ আসলে ইরা দাঁড়িয়ে সালাম দেয়। আকাশ ওর চেয়ারে বসে এবার সামনের দিকে তাকায়। সামনে তাকিয়ে ইরাকে দেখতে পায়। এদিকে ইরা আকাশকে দেখতে পেলেও চিনতে পারবে না, কারণ আকাশের মুখে মাস্ক লাগানো। তারপরে শরীরের পোশাকের জন্য তো ইরা দেখলেও চিনতে পারবে না। ক্যান আই হেল্প ইউ? শিওর স্যার, এটা আমাদের প্রজেক্টের ফাইল। আপনি যদি এটাতে সাইন করে দেন তাহলে আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পারবো। একটা কাজ করুন, ফাইলটা রেখে যান, সাথে আপনাদের অফিসের নাম্বারটাও দিয়ে যান। ফাইল ওকে হলে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। একটা কথা বলবো কি? জি বলুন, কি বলতে চান? আপনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। শুনে মনে হচ্ছে আগেও কোথাও যেন দেখেছি। ইরার কথা শুনে আকাশ কি বলবে বুঝতে পারছে না, কারণ মাস্কের জন্য তো মুখ চিনতে পারছে না, কিন্তু কণ্ঠ তো ঠিকই চিনে নিল। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনি যার কথা বলছেন আমি সে নই। অনেক সময় নিয়ে নিয়েছেন, এবার আসতে পারেন, তাহলে বাকি যারা আছে ওরা আসতে পারবে। ঠিক আছে স্যার। ইরা চলে যায়। এদিকে আকাশ হাঁপ ছেড়ে বাঁচল। তখনই ঈশা ভূ শুনে আকাশ ভয় পেয়ে যায়। ঈশা, তুইও না, এরকম মজা কেউ করে? ভাইয়া, আমি যদি ভুল না করি তাহলে এইটাই কি মেয়েটা? হ্যাঁ, ওই মেয়েটা। তাহলে ভাইয়া ফাইলে সাইন করে দিলেই তো হয়। না রে বোন, যতই চেনা হোক না কেন,
ফাইল না দেখে সাইন করাটা ঠিক না, নয়তো দেখা যাবে ওদের একটা ভুলের জন্য অনেক লোকের ক্ষতি হয়ে যাবে। তাই তুই কথা না বলে চল, দুপুরে খাবার খেয়ে নেই, ফাইলটা তুই ব্যাগে ভরে নে, বাড়ি থেকে ফাইল দেখবো। এখন চল, দুপুরে খেতে হবে। আকাশ ও ঈশা ওরা দুপুরে আসার খাবার নিয়ে আসে ওদের ড্রাইভার খাবার আসিফের হাতে দিয়ে দেয়, কেননা অন্য কারো কাছে দিলে যদি খাবারে কিছু মিশিয়ে দেয় তাহলে তো সমস্যা। তাই আসিফ খাবার নিয়ে আকাশের রুমে আসে। এই নিন স্যার আপনার খাবার। আজকেও খাবার চেকিং করেছে? তা তো করতেই হবে স্যার, বাড়ি থেকে পথে কেউ যদি খাবারের কিছু মিশিয়ে দেয় তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে। কিন্তু ড্রাইভার আমাদের অনেক পরিচিত, 15 বছর ধরে কাজ করছে আমাদের বাড়িতে। তাছাড়া তুমিও তো এখনো কিছু খাওনি। স্যার আমরা তো ক্যান্টিনে খাই। আজকে আমাদের সাথে খাও। কি বলছেন কি স্যার, আমি আপনাদের সাথে? আমি খেতে বলছি, তাই তুমি খাবে এখন আমাদের সাথে। আকাশের কথায় আসিফ ফেলতে পারেনি, তাই ওদের সাথে খাবার খেতে বসে গেল। খাবার খাওয়া শেষ হলে আকাশ আসিফকে বলে, আসিফ, কিছুক্ষণ পর আমার একটা মিটিং আছে, তাই এখন কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকলে ক্যান্সেল করে দাও। বাকিদের খাবার শেষ হয়ে গেলে গাড়ি বের করার জন্য বলো। ঠিক আছে স্যার, আমি তাহলে গাড়ি বের করার জন্য বলতেছি। হ্যাঁ তাই করো। আর একটা কথা, আমাদের কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, তাই তুমি ওইভাবে লোক নেবে। জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, এই কথা যেন কেউ না জানে। তাই হবে স্যার, আমি তাহলে আপনার যাওয়ার ব্যবস্থা করতেছি। আসিফ চলে যায়। এদিকে আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। অনেক টাইট করে নেওয়া হয়েছে সিকিউরিটি, কেননা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে আকাশদের, তাই সিকিউরিটি একটু টাইট। আকাশের গাড়ি জঙ্গলের রাস্তার পাশে এসে গাড়ি থামাতে বলে, ঈশা তুই বাড়িতে চলে যা। কিন্তু ভাইয়া আমি একা কি করে বাড়িতে যাব? তুই গাড়ি থেকে নেমে পিছনের গাড়িতে গিয়ে বসবি। আসিফ শুধুমাত্র এই গাড়িটা জঙ্গলের ভিতর দিয়ে যাবে। কিন্তু স্যার কেন? তাহলে বাকি গাড়িগুলো কি করবে? ওই গাড়িগুলোতে করে ঈশা বাড়িতে চলে যাবে। তাহলে তাই করছি। আসিফ গাড়ি থামার নির্দেশ দেয়। গাড়ি থেমে যায়। ঈশা নেমে পেছনের গাড়িতে চলে যায়। ঈশার সাথে সাথে বাকিগুলোও চলে যায়। এখন শুধুমাত্র আকাশ ও আসিফ এই গাড়িতে আছে, তাই আকাশ আসিফকে ড্রাইভিং সিট থেকে সরে পাশের সিটে বসতে বলেছে, আর আকাশ ড্রাইভিং সিটে বসে যায়। আকাশ গাড়ি ড্রাইভ করছে, তখন আসিফ বলে ওঠে, স্যার আমাদের একা আসাটা কি ঠিক হয়েছে? দেখছেন কতটা অন্ধকার এই রাস্তা, দুপুরের ওই লাইট জ্বালিয়ে চলতে হয়। তোমার ভয় করছে নাকি? আমি চেয়েছিলাম একা একা আসতে, কিন্তু তুমি তো আমাকে একা ছাড়বে না, তাই আমি তোমাকে নিয়ে চলে আসলাম। আসিবার 1 মিনিট পর আমরা এমন একটা জায়গার মুখোমুখি হব, ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর, তাই আমি অন্য কারো বিপদ আনতে চাই না, তাই ওদের চলে যেতে বলছি। কিন্তু স্যার আমি কি একা পারবো আপনাকে রক্ষা করতে? আমার আর তোমার কিচ্ছু হবে না, তুমি শুধু আমার সাথে চলো। আসিফ আকাশের সাথে সাথে চলতে থাকে। আকাশ জঙ্গলের রাস্তা বদলে অন্য আরেকটা রাস্তা দিয়ে জঙ্গলের গাছের পাশ দিয়ে যেতে থাকে। ওরা জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছে। এখানে এতটাই অন্ধকার যে গাড়ির লাইটও ঠিকমতো কিছু দেখা যাচ্ছে না, তাই ওরা লাইট নিয়ে হাতে। স্যার আমার ভয় করছে। আসো আমার সাথে। আকাশ আসিফকে নিয়ে ডেভিলের আস্তানায় আসে। ডেভিলের ওখানে আসলে ডেভিলের লোক আকাশকে ভেতরে নিয়ে আসে। ভেতরে একটা চেয়ারে ডেভিল বসে আছে, আর ওর চারপাশে রয়েছে সাদা পোশাক পরা লোক। স্যার এরা তো ডেভিলের লোক। হ্যাঁ, আমরা ওদের আস্তানায় আছি এখন। ওয়েলকাম মিস্টার আকাশ, ওয়েলকাম। সত্যি আমি অনেক খুশি হয়েছি যে একজন প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করার জন্য এসেছে। তো বলুন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি? বেশি কিছু না, তোমার এই পাপ কাজগুলো ছেড়ে দিতেই হবে। যদি না ছাড়ি তাহলে কি করবেন? একজন জানে মেরে ফেলবো, কথাটা মনে রাখবেন। ডেভিল আকাশের কথা শুনে হাসছে। অন্যদিকে আসিফ তো অনেক ভয় পাচ্ছে। তুই কি ভুলে গেছিস তুই এখন আমার আস্তানায় আছিস? আমি না চাইলে তুই এখান থেকে কখনো যেতে পারবি না। ঠিক ধরেছিস, আমি যখন এখানে একা এসেছি তখন কোনো না কোনো একটা ব্যবস্থা তো করেই আসবো, তাই না? তাই আমি এখান থেকে বেঁচে না ফিরতে পারলে তোরা কেউ পারবি না বেঁচে থাকতে। মানে কি বলতে চাস?
তুই যতই ফাঁদ পাতিস না কেন কোনো কাজ হবে না, কারণ এই জঙ্গলের ভিতর অন্য কোনো মানুষ তো দূরের কথা, প্রশাসন আসতেও পারবে না। তাই আমার বিপদ কি করে হবে? যতই চালাক ভাবিস আসলে তুই ততটাই বোকা। যাক, কাজের কথায় আসি। দেখ, তুই এগুলো ছেড়ে দে, নয়তো তোর বিরুদ্ধে আমি প্রশাসন লাগিয়ে দেব। এতে করে তোর লোক মারা যাবে, সাথে অনেক প্রশাসনের লোকও মারা যাবে। তাই তোর ভালোর জন্যই বলছি, এই কাজ ছেড়ে দে। তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি কি না তা আগে ঠিক কর। আমাকে এখান থেকে তুই নিজেই যেতে দিবি, কারণ আমার হাতের এই ঘড়িটা দেখছিস, এই ঘড়িটাই আমাদের এখান থেকে বের করে নিয়ে যেতে সাহায্য করবে। কি আছে এই গাড়িতে যে তোকে এই গাড়িটা বাঁচাবে? এই ঘড়িতে 200 কিলো পরিমাণে মিশ্রণের নিউক্লিয়ার বোমার ফর্মুলা আছে। যদি আমি এই নিউক্লিয়ার অ্যাক্টিভ করে দিই তাহলে বুঝতে পারছিস কি হতে পারে। যদি আমিও আমার চিন্তা করছি না, কিন্তু তোর কাছে তো তোর নিজের প্রাণের দাম আছে। তাই এখন দেখ কি করবে তুই। তোর কথা যে সত্যি, এর কোনো প্রমাণ আছে কি? তাহলে এই বোমটা অ্যাক্টিভ করে তোকে দেখাচ্ছি। আকাশ যেই হাতে থাকা ঘড়িটা দেখায় তখনই ডেভিল বুঝতে পারে, কেননা এইরকম ঘড়ি ডেভিলের হাতেও আছে। এই গাড়ি তোর হাতে কি করে এলো? এই গাড়ি তো শুধুমাত্র 3টা বানিয়েছিল, একটা আমার জন্য, আরেকটা কিবিরিয়ার জন্য, আরেকটা কিং এর জন্য। তাহলে এই গাড়ি তোর কাছে আসলো কি করে? সে পরে জানতে পারবি। এখন বল, আমরা এখান থেকে যেতে পারি কি না, নাকি অ্যাক্টিভ করব? না না, করতে হবে না, তুই যা। এই তোরা কেউ ওদের বাধা দিবি না। এদিকে আকাশ আসিফকে নিয়ে ওদের আস্তানা থেকে বের হয়ে আসে। এদিকে ডেভিলের লোক জিজ্ঞেস করে এখন তো ওদের মেরে ফেলতে পারে, কারণ এত দূরে বোমটা কোনো ক্ষতি করবে না। তখন ডেভিড বলে ওঠে, না, এই গাড়িতে কিলোমিটার সেট করা যায়। এই গাড়িতে ইচ্ছে করলে এখান থেকে 3 কিলোমিটার দূর পর্যন্ত বোমের আঘাত থেকে কেউ বাঁচবে না। তাই ওরা 3 কিলোমিটার বাইরে চলে গেলে তখন তোমরা আক্রমণ করবে। ভয় নেই, ও বোমাটা অ্যাক্টিভ করবে না, কারণ ও এই কাজে এই বোমটা ইউজ করবে না। ডেভিলের কথা মতো ওর লোক আকাশের গাড়ি ফলো করতে থাকে। এদিকে আকাশ গাড়ি চালাতে থাকে। তখন আসিফ বলে ওঠে, স্যার, অনেকক্ষণ ধরে 3টা গাড়ি আমাদের ফলো করছে। আমি জানি ওরা কেন আমাদের ফলো করছে। গাড়িতে বন্দুক আছে কি? আছে বস, কিন্তু একটা। তাতেই হয়ে যাবে। আকাশ গাড়িটা একটা সাইড করে থামায় এবং গাড়ির লাইট বন্ধ করে গাড়িটা একটা সাইডে গিয়ে দাঁড়ায়। ওই লোকগুলো আকাশের গাড়ির কাছাকাছি চলে আসে। ওরা গাড়ি থেকে নেমে চারদিক দেখতে থাকে, কিন্তু গাড়িতে কাউকে দেখতে পাচ্ছে না, আর নাই আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে। আকাশের সুযোগে বন্দুক নিয়ে ওদের গুলি করতে থাকে। এতে করে ডেভিলের কিছু লোক মারা যায়, বাকি লোকগুলো গাড়ির পেছনে লুকিয়ে যায়। এতে করে আকাশ গাড়ির কাছে সে 2টা বন্দুক হাতে নেয়, আরেকটা বন্দুক আসিফকে দেয়। আকাশ একাই 2টা বন্দুক দিয়ে গুলি করতে থাকে। তা দেখে আসিফ পুরোই অবাক, কেননা আকাশ যে এত ভালো বন্দুক চালাতে পারে তা আসিফ নিজেও জানে না। 15 মিনিটের মধ্যে আকাশ ও আসিফ মিলে ওদের সবাইকে মেরে ফেলে। ওদের মারা শেষ হলে আকাশ আসিফকে নিয়ে গাড়িতে ওঠে। আকাশ গাড়ি চালাতে থাকে। স্যার, আপনি এত ভালো বন্দুক চালাতে পারেন? আমি আর অনেক কিছু জানি। আমি একা একা থাকলে আমাকে মারা কিন্তু এত সহজ না। তাছাড়া আজকের ঘটনা যেন কেউ না জানে। ঠিক আছে স্যার, জানবে না। এদিকে আসিফ ও আকাশ বাড়িতে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। বাড়িতে এসে আকাশ ওর রুমে চলে যায়। রুমে এসে আকাশ ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ঈশা ফাইল দিয়ে যায়। ভাইয়া, তোকে এত... আমার কিচ্ছু হয়নি, তুই ফাইলটা পড়তে পারবি কি? ভাইয়া, আমি তো পড়লেও কিছু বুঝবো না। আচ্ছা, তাহলে তুই যা, আমি দেখে নেব। আকাশ রাতে ডিনার করে রুমে এসে ফাইল দেখতে থাকে। ফাইল থেকে আকাশের ভালো লাগছে, কারণ ফাইলে কোনো সমস্যা না থাকায় আকাশ সাইন করবে বলে ঠিক করে। পরের দিন সকালে আকাশ অফিসে চলে আসে। অফিসে এসে ইরা চৌধুরী গ্রুপ অফ কোম্পানিতে কল দিয়ে জানিয়ে দেয় যে প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে আসে। 1 ঘন্টা পর ইরা নিজে আসে ফাইল নেওয়ার জন্য। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। আপনাদের প্রজেক্টের ব্যাপারে ফাইল পড়া শেষ। ফাইলে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমি একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা স্যার? আমি এই ফাইলে সাইন করব একটা সত্যি। কি কি শর্ত স্যার? দেখুন স্যার, যখন রিংটি লাগে
আমি দিব, তবুও আপনি সাইন করে দিন। আমার কোনো রিঙ্গিট লাগবে না, আমার শুধুমাত্র আপনাকে লাগবে। এদিকে আকাশের কথা শুনে ইরা তো অবাকই হয়, সাথে ঈশাও অবাক হয়। স্যার, আমি আপনার কথা ঠিক বুঝলাম না। আমি এই ফাইলে সাইন করব, তার বিনিময়ে আপনি আমাকে বিয়ে করবেন। হোয়াট? কি বলছেন এগুলো? আপনাকে আমার পছন্দ হয়েছে, তাই আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আমি আরেকজনকে ভালোবাসি, তাই আপনার এই প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। এবার ইরার কথায় আকাশ আশ্চর্য হয়, কেননা আকাশ যে ইরাকে অনেক পছন্দ করে, কিন্তু ইরা কিনা অন্য কাউকে ভালোবাসে, সেজন্য আকাশ আশ্চর্য হয়। আচ্ছা, আপনি যেহেতু কাউকে ভালোবাসেন, তার নামটা কি জানতে পারি? আসলে স্যার, আমি ওর নামটা জানি না, কখনো জিজ্ঞেস করা হয়নি, এবং ওর নাম্বারটাও আমার কাছে নেই। কি বলছেন? কাউকে ভালোবাসেন অথচ তার কোনো তথ্য আপনি জানেন না? তা কি করে হয়? জি, তাই হয়েছে। তাই আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তাই আপনি ফাইল সাইন করবেন কি করবেন না তা আপনার ব্যাপার, আমি তো ফাইল নিয়ে যাচ্ছি। এদিকে ইরা ফাইল নিয়ে চলে আসে অফিসে। অন্যদিকে আকাশ ও ঈশা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। ঈশা বোন আমার, তোর স্বপ্ন মনে হয় পূরণ করতে পারলাম না রে বোন। চিন্তা করছি না ভাইয়া, ও দেখবি তোকে একদিন না একদিন ঠিকই ভালোবাসবে। এদিকে আকাশ ঈশাকে নিয়ে অনেক কাজ করতে থাকে। অন্যদিকে ইরা অফিসে এসে মেজাজ খারাপ করে বসে আছে। তখন ইরার আব্বু আসে, রফিক চৌধুরী। কিরে ইরামা, আমার তোর মেজাজ এত খারাপ কেন? ফাইলে কি সাইন করেনি? না আব্বু, উনি তো ফাইল সাইন করেননি। কিন্তু কেন করেনি তা জানতে চেয়েছিস কি? না, তা বলা যাবে না। এদিকে রফিক চৌধুরী ফাইল খুলে দেখে সাইন করা। এরা, তুই তো বলেছিলি সাইন করেনি, তাহলে এখানে তো সাইন করা দেখছি গতকালের তারিখ। ইরা ওর বাবার কথায় ফাইলে তাকিয়ে দেখে সাইন করা, তাও গতকালের তারিখ দিয়ে। কি আমার সাথে মশকরা? যদি ওই বেটা প্রধানমন্ত্রী না হতো না, তাহলে বুঝাতাম ওর একদিন কি আমার একদিন। কিরে, কি বিড়বিড় করছিস? না আব্বু, কিছু না। তুমি তাহলে প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দাও, আমি বাড়িতে গেলাম। ওইদিকে আকাশ অফিসের সব কাজ ছেড়ে বাসায় চলে আসে। বাসায় সে রেস্ট নাই। ওই দিন রাতে আকাশ যখন ঘুমোতে যাবে, তখনই আকাশের ফোনে একটা কল আসে, তাও ব্ল্যাঙ্ক কল। তাই আকাশ কল রিসিভ করে। কে বলছেন? আমি কিবরিয়া বলছি। কোন কিবরিয়া? আন্ডারওয়ার্ল্ডের ডন কিবরিয়া। আপনাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য কল দিয়েছি। ধন্যবাদ? তাও আমাকে? এর কারণটা কি জানতে পারি? অবশ্যই, আপনার সাহস আছে বলতে হবে, নয়তো এভাবে ডেভিলের আস্তানায় গিয়ে ওদের ধরার কথা বলে এসেছেন। তাছাড়া এখন কিংকে একটু ভয় দেখালেই আমার উপকার হতো। এই চুপ কর, তোর কাছ থেকে কি এখন আমার জ্ঞান নিতে হবে যে আমি কাকে ধরবো আর কাকে ছেড়ে দেব? না না স্যার, আমি আসলে তা বলিনি, শুধু বলেছি আমার দিকটা একটু দেখেন, তাহলে আমিও আপনাকে মালামাল করে দিব। কিবরিয়ার কথা শুনে আকাশ বলে ওঠে, তোর সাহস তো কম না, তুই আমাকে ঘুষ দেওয়ার কথা বলছিস? আরে স্যার, রেগে যাচ্ছেন কেন? আপনি ওদের দুজনকে একটু টাইট দিয়ে দিন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি। তোর সুবিধা আমি বের করব, তোর এমন অবস্থা করব আমি যে সারা জীবন মনে রাখবি তুই। দেখা যাবে তুই কি করিস আমার। এদিকে ওর সাথে কথা বলে আকাশের মেজাজটাই খারাপ হয়ে গেল। পরের দিন সকালে আকাশ অফিসে চলে আসে। অফিসে আকাশের সাথে দুইজন এমপি দেখা করতে এসেছে, তাই আকাশ ওদের ভেতরে আসার আগেই ঈশাকে পাশের রুমে পাঠিয়ে দেয়। ঈশা পাশের রুমে চলে গেলে ওই দুইজন এমপি আসে। ওরা ভেতরে আসলে আকাশ ওনাদের বসতে বলে। আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? তাছাড়া আপনাদের নামটা বলুন আগে। জি, আমার নাম ডেভিল। আমার নাম কিবরিয়া। ওদের দুজনের নাম শুনে আকাশ তো অবাক, কেননা কিভাবে এরকম হুবহু মিলে যেতে পারে তার জন্য। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের দুজনের নামটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। কি বলেন স্যার? পরিচিত তো হবই, কেননা আমরা দুজনই তো এমপি। না, এমপি ছাড়াও আমার কেন যেন মনে হচ্ছে অন্য কোনো জায়গায় আপনাদের নামটা শুনেছি আমি। স্যার, আপনার মতো একজন বড় মানুষ আমাদের কথা মনে রেখেছে, এটাই অনেক। তাহলে এখন কাজের কথায় আসুন। স্যার, একটা প্রজেক্টে আপনার সাইন লাগবে। যেমন কি ধরনের প্রজেক্ট? আমরা একটা জঙ্গলের ভিতরে একটা বাড়ি বানাতে চাই,
তার জন্য। বাড়ি বানাতে আমার সাইন কেন লাগবে? মানে হলো গিয়ে স্যার, ওখানে তো সরকারি জমি, তার উপর জঙ্গলের ভিতর, তাই আপনার কাছে পারমিশনের জন্য আসা আমাদের। আপনাদের সাহস তো কম না, সরকারি জায়গায় আপনারা বাড়ি বানাতে চান, তাও ইল্লিগেল ভাবে। এক্ষুনি বেরিয়ে যান আমার অফিস থেকে। স্যার, কাজটা কিন্তু ঠিক করলেন না আপনি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন কার সাথে কথা বলছেন। আমি ভুলিনি, তবে আপনি প্রজেক্টটা সাইন না করতে একটু খারাপই লেগেছে। আচ্ছা যাক গিয়ে, তাহলে এবার চলি স্যার। ডেভিল ও কিবরিয়া বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ ঈশাকে রুম থেকে বের হতে বলে। ঈশা রুম থেকে বের হলেই আকাশ ঈশাকে এখানে রেখে বলে, ঈশা তুই এখানে থাক, আমি 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই কিন্তু কোথাও বের হবি না। আচ্ছা যাবো না, কিন্তু তুই কোথায় যাবি? আমার 1 ঘন্টা কাজ আছে, তুই এখানে থাক, আমি গেলাম। আকাশ অফিস থেকে বের হয় আসিফকে নিয়ে। ওরা কিছু দূর গিয়ে লক্ষ্য করে কিবরিয়া ও ডেভিল জঙ্গলে ঢুকছে। ওদের দুজনকে দেখে আসিফ বলে, স্যার এরা দুজন এখানে কি করছে? ওরা দুইজন এসেছিল সরকারি জমিতে বাড়ি বানাবে, তার জঙ্গলের ভিতরে। এখন দেখতে এসেছি ওই জায়গাটা আসলে কোথায়, কেননা আমি মানা করলে ওরা গোপনে কাজ করবে, এটা আমার মনে হচ্ছে। তাই জায়গাটা চিনে রাখলে আমাদের জন্য ভালো হবে। স্যার ওরা তো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ভিতরে কি গাড়ি নেবেন নাকি? পায়ে হেঁটে চলো, গাড়ি নিলে বুঝে যাবে। ঠিক আছে স্যার, তাহলে চলুন। আকাশ আসিফ ভেতরে ওদের ফলো করতে থাকে। ফলো করতে করতে ওরা একটা পুরনো বাড়ির সামনে এসে পড়ে। তার মানে এই জায়গাটাই হবে, এই বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করবে, আর না হয় এটা অনেক অন্য আস্তানা। আচ্ছা স্যার, এসব তথ্য তো আমরা পুলিশকে বললে ওরা এসে দেখে যেত, তাহলে আমরা এখানে আসলাম কেন? কিছু কিছু কাজে নিজেদেরই আসতে হয়। বুঝতে পারছি স্যার, এখন কি আরও ভিতরে যাবেন নাকি এখানে অপেক্ষা করবেন? চলো আরো ভেতরে যাই। আকাশ আসিফকে নিয়ে সাবধানে আরো ভেতরে গেল। ভেতরে গিয়ে ওদের কথা শোনার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো কথাই ওরা শুনতে পাচ্ছে না। তাই ব্যর্থ হয়ে ওখান থেকে ফিরে এলো। ওখান থেকে অফিসে চলে আসে। অফিসে এসে নিজেদের কাজ করতে থাকে। অফিস সময় শেষ করে আকাশ আগের মতোই চলে যায় জঙ্গলের ভেতর, তবে অন্য আরেকটা জায়গায়। ওখানে গিয়ে আকাশের ঘড়ির সাহায্যে দরজা খুলে ভেতরে চলে যায়। ভেতরে গেলে সবাই বলতে থাকে, এখনকার প্রধানমন্ত্রী অনেক হার্ড, কোনো মাফিয়াদের ছাড় দিতে চায় না। এদিকে আকাশ ওদের সবার কথা শুনতে থাকে। ওদের সবার কথা শুনে আকাশ বুঝতে পারে হেরা তো ওকেই মারার প্ল্যান করছে। তোমরা চুপ করো, কাউকে মারতে হবে না। বর্তমানে ওই কিবরিয়া ও ডেভিলের কোনো খবর আছে কি তোমাদের কাছে? বস আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু অনেক কিছু জানতে পেরেছি, আবার পারিও নি। যেমন কি কি? বস ওই ডেভিল অনেক চালাক, আমাদের সাথে পেরে উঠতে পারবে না বলে ডেভিল ও কিবরিয়া হাত মিলাতে চায়। কিন্তু কিবরিয়া ডেভিলের থেকে কি যেন চেয়েছিল, বলেছে ওটা যদি ডেভিল ওকে দিতে পারে তবেই কিবরিয়া ডেভিলের পাশে থাকবে। তার মানে ওই কি বস? কিছু না, তোরা একটা কাজ কর, 5 দিন পর এই জঙ্গলও আরো একটা জঙ্গল আশেপাশে, ভালো করে এই জঙ্গলে খোঁজ নেবে, তাহলে আরো অনেক তথ্য জানতে পারবে। কিন্তু বস 5 দিন পর কেন? কাল থেকে শুরু করলে সমস্যা কি? কাল থেকে পুলিশ ও কমান্ডো মিলে মাফিয়াদের মারার জন্য বের হবে। তাই তোরা এই 5টা দিন একটু চুপচাপ থাকবে, নয়তো বুঝতেই পারছিস। টেনশন করেন না বস, আমি সব কিছু সামনে নিব, আমাদের কোনো লোকই বাহির হবে না। আর এনে 3000 রিঙ্গিট, এইগুলো দিয়ে তোরা 5 দিন খাবারের মতো খাবার নিয়ে আসবে, তাতে করে এই 5টা দিন তোদের সমস্যা না হয়। আচ্ছা বস। আকাশ ওখান থেকে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে আকাশ নিজের কাজ করতে থাকে। পরের দিন সকাল থেকে শুরু হয় কমান্ডো এবং পুলিশ মিলে মাফিয়ার লোকেদের মারার জন্য বেরিয়ে পড়ে। প্রতিটা পুলিশ এবং কমান্ডোকে ব্লুট প্রুফ জ্যাকেটের সাথে বন্দুক এবং বুলেট দেওয়া হয়, যাতে করে ওরা মাফিয়াদের মারতে পারে আর নিজেদেরও রক্ষা করতে পারে। ওই দিন থেকে সারা শহরে মাফিয়াদের ধরে ধরে মেরে ফেলা হয়। যারা পালাতে চেয়েছিল তাদের মেরে ফেলা হয়, যারা স্যালেন্ডার করতে চেয়েছে ওদের গ্রেপ্তার করা হয়েছে। এভাবেই চলতে থাকে অপারেশনগুলো। ওই দিনগুলো ছিল মাফিয়াদের জন্য কাল রাতের মতো, কেন যেখানে যাকে পাওয়া যাচ্ছে সেখানে তাকে মারছে। এভাবেই পুরো মালয়েশিয়া তল্লাশি চালিয়ে
1000+ মতো মাফিয়াদের মারা গেছে, কিন্তু এখনও অনেক মাফিয়াকে ধরতে পারেনি, কারণ ওদের সন্তান কেউ এখনও বের করতে পারেনি, তাই ওদের মারতেও পারছে না। তবু ওরা জঙ্গলে খুঁজে যাদের পাচ্ছে তাদের মারছে। এভাবে অনেক কাল রাতের পর এই 5টা দিন শেষ হলো। এই 5টা দিনে দেশের মধ্যে একটা ভয়াবহ দিন ছিল। ওই 5 দিন পর সব প্রশাসন থেকে প্রধান থেকে ডেকে নিয়েছে আকাশ, কেননা আজকে একটা মিটিং হবে। তো বলেন, এই 5 দিনের রেজাল্ট কি? তারা কোন কোন জায়গায় মাফিয়ার লোক হয়ে কাজ করে? স্যার, আমরা এই 5 দিনে মোট আমাদের দেশে 3000 মাফিয়াদের মারতে পেরেছি। তবে এখনও অনেক মাফিয়া আছে যাদের আমরা খুঁজে পাইনি। তারা কোন কোন মাফিয়ার লোক হয়ে কাজ করে? স্যার, আমরা যাদের মেরেছি ওরা ছোটোখাটো মাফিয়া, তবে কিংয়ের কোনো লোককেই আমরা মারতে পারিনি। তবে ডেভিল ও কিবরিয়ার অনেক লোককেই আমরা মারতে পেরেছি। তাহলে আপাতত এই অপারেশন বন্ধ রাখেন। যখন আবার গর্ত থেকে উঠে আসবে তখন আবার এই অপারেশন চালাবে। ঠিক আছে, তাহলে আপনারা সবাই এবার আসতে পারেন। ওরা সবাই চলে যায়। এদিকে আকাশ সব রকমের কাজ শেষ করে একটু পার্কে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। তাই আকাশ একা ওখানে যাবে। ওদের সবাইকে আকাশ বাড়িতে পাঠিয়ে দেয়, শুধুমাত্র আসিফকে নিয়ে যায়। ওরা দুজনে পার্কে এসে দেখে পার্ক অনেকটা খালি, তবে কিছু কিছু জায়গায় কয়েকটা ছেলের সাথে ছেলেকে দেখা যাচ্ছে। স্যার, এখানে তো সবই ছেলে মেয়ে, সবাই নিজেদের বয়ফ্রেন্ডের সাথে এসেছে। তাহলে এখানে থেকে আমরা কি করব? সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে গিয়েছি, তাই ভাবলাম একটু রেস্ট নিই, সেজন্য এখানে আসা। এখন চলো একটু ভেতরে যাই। ওরা দুজন ভেতরে গেল, তখন আকাশ ইরাকে দেখতে পাই কয়েকটা মেয়ের সাথে বসে বসে খাবার খাচ্ছে, সাথে হাসাহাসি করছে। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরার হাসি দেখছে। তখনই ইরার একটা বান্ধবীর কথায় ইরা সামনে তাকিয়ে আকাশকে দেখতে পায়। আকাশকে দেখে ইরা মিষ্টি একটা হাসি দিয়ে ওখান থেকে উঠে আকাশের সামনে এসে দাঁড়ায়। সত্যি আমি কখনো ভাবতেও পারিনি আপনার সাথে আমার দেখা হবে। আপনাকে আমি কোথায় না কোথায় খুঁজেছি, কোথাও পাইনি আপনাকে, কিন্তু আজকে পেলাম। আমাকে এত খুঁজছিলেন কেন? কেন? আপনি কি বুঝতে পারছেন না কেন খুঁজেছি? তবে আজকে আপনাকে এত হ্যান্ডসাম দেখাচ্ছে কেন? এত দামি বুট, স্পেড, প্যান্ট, কোথায় গিয়েছিলেন নাকি? এখানে কোনো মেয়ের সাথে দেখা করতে এসেছেন? কিন্তু আপনার সাথে কেউ নেই, কালো পোশাক পরে এসেছে। ও আমার ফ্রেন্ড, আসলে আমরা একটু ঘুরতে এসেছি, তাই ভাবলাম পার্কে কিছুক্ষণ সময় কাটাই। কি? এখানে সবাই আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে, আপনি কিনে এসেছেন ফ্রেন্ডকে নিয়ে? স্যার, উনি কে? এইরকম ভাবে কথা বলছে। চলুন আমার বান্ধবীর সাথে আপনার পরিচয় করিয়ে দিই। আমাকে কেন পরিচয় করাবেন? আমি তো গেই হই না। চুপচাপ আমার সাথে চলুন। ইরা আকাশকে নিয়ে ওর বান্ধবীদের কাছে যায়। ওখানে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওদের সামনে নিয়ে যায়। তোমার সাথে পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছে মিস্টার আকাশ। তা শুধু কি নাম বলার জন্য এনেছিস নাকি আরো কিছু বলবি? আরে বলছি তো, আমি ওনাকে পছন্দ করি, কিন্তু ওনাকে বলবো বলবো করে বলা হয়নি। কিন্তু আজকে যখন পেয়ে গিয়েছি তখন না হয় প্রপোজ করে দিই, কি বলিস তোরা? প্রপোজ করার আগে একবার ভাইয়ার পরিচয়টা তো দিবি। দেখ, আমি শুধু ওর নামটাই জানি, এর বেশি জানি না। তাছাড়াও মানুষটা ভালো। তা তো জানি, কিন্তু তুই কি ওনার পরিচয় জানিস? আসলে পরিচয় পরে জেনে নিব, আগে প্রপোজ করে নি, পরে হারিয়ে ফেললে আর খুঁজে পাবো না। তাই ইরা ওখানে বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসে। ওখানে সবার সামনে আই লাভ ইউ আকাশ, ডু ইউ লাভ মি? এদিকে আকাশ কখনো ভাবতেও পারেনি যে কোনো মেয়ে ওকে এইভাবে প্রপোজ করবে, তাও এতগুলো লোকের মাঝে। তাও ইরা এখনো আকাশের পরিচয় এখনো ঠিক মতো জানেও না। আই লাভ ইউ টু, আই উইল লাভ ইউ, আই উইল ম্যারি ইউ। ইরা আকাশকে জড়িয়ে ধরে আকাশের মুখে চুমু দেয়। এতে সবাই অবাক হয়, কিন্তু আকাশ তো আরও বেশি অবাক হয়। ওই দিন আকাশ আর ইরা অনেকক্ষণ ধরে পার্কে সময় কাটিয়েছে। এইদিকে তানু বারবার আকাশের দিকে তাকিয়েছে, কি যেন ভাবছে। তানু, এইভাবে তাকিয়ে কি ভাবছিস? ভাবছি ওনাকে আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও আমি আপনাকে অনেকবার দেখেছি। কি বলছেন এগুলো? আমাকে কোথায় দেখবেন? তানু, তুইও সারাদিন রিপোর্ট করতে করতে কত মানুষের সাথে দেখা হয়, হয়তো ওদের মতো তোর কাছে মনে হচ্ছে। কি? উনি? হ্যাঁ, ওর নিউজ রিপোর্টার।
এই কথা শোনার পর আকাশের তো বুকে ধুকধুক শব্দ করতে থাকলো, কেননা এখন এই মেয়েটিকে না থামালে হয়তো সব বলে দেবে। আপনি ভুল করছেন। হ্যাঁ, আমি না এর আগে কখনো আপনাকে দেখছি বলে মনে হয় না। আচ্ছা যাক সেসব কথা, তুমি এখন তোমার নাম্বারটা দিয়ে যাও। আকাশ ইরাকে ওর নাম্বার দিল। সন্ধে হয়ে আসাতে আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে যেতে চেয়েছিল। তখন ইরা যাওয়ার আগে আকাশকে আরো একবার জড়িয়ে ধরে চুমু দেয়। তা দেখে তানু বলে ওঠে, একটা কাজ কর, রোম্যান্সও এখন সেরে ফেল। তানুর কথায় ইরা লজ্জা পেয়ে আকাশকে ছেড়ে দেয় এবং ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ আসিফকে নিয়ে গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে। এদিকে আকাশ ভাবতে থাকে, সত্যি মেয়েটা একটা পাগলি। নয়তো সে কবে দেখা হয়েছিল আমাদের, অথচ আমাকে এখনো ভুলতে পারেনি। কখন আমাকে পাবে কিনা তা না জেনেও আমাকে ভালোবাসে। সত্যি আমি কতটা লাকি যে ওকে জীবন সাথী করে পাবো। আমি বাড়িতে এসে রুমে চলে যাই। অন্যদিকে ইরা বাড়িতে এসে খুশিতে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু আজকে আমি অনেক খুশি। কেন রে মা, এত খুশি কেন আজকে? আব্বু আজকে তোমার জামাইকে আমি খুঁজে পেয়েছি এবং আমার ভালোবাসার কথা ওকে বলে দিয়েছি। কি বলিস, সেটা এত খুশির খবর? তা দেখি তো আমার জামাইকে। ইরা ওর মোবাইল থেকে আজকের কয়েকটা ছবি দেখায় ওর বাবাকে। ইরার বাবা ছবি দেখে বলে, আজকে জামাই বাবাজিকে অনেক হ্যান্ডসাম লাগছে। তা ওর ঠিকানা, বাবা মায়ের নাম জানিস কিছু? ওইগুলো জিজ্ঞেস করিনি, নাম্বার এনেছি, কিছুক্ষণ পর কল দিব। আচ্ছা তুই উপরে যা। ইরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে রাত 10টা বাজে। ইরা আকাশকে কল দেয়। আকাশ কল রিসিভ করে। কল রিসিভ করে ওরা কথা বলতে থাকে। কথা বলতে বলতে রাত 12টা পার হয়ে যায়, কিন্তু এখনো ওদের কথা শেষ হয়নি। রাত 1টা বাজে। ওরা দুজনে কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয়। তখন ইরা কল দেয়, তাই আকাশ কল রিসিভ করে কথা বলতে থাকে, সাথে নিজে তৈরিও হতে থাকে। কি করছো তুমি? এই তো অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তুমি কি করো? আমিও তৈরি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। আচ্ছা তোমার অফিস কোথায়? এই তো মিনার রোডের পাশে। আমি আসার সময় তোমার সাথে দেখা করব। কেন? বাহারে তুমি কোন অফিসে চাকরি করো তা তো দেখতেই হবে, তবে অফিসের ভেতরে ঢুকবো না, আমি বাইরে আসব। আমি ওইখানেই দেখা করব তোমার সাথে। আচ্ছা তুমি অফিসের সামনে এসে কল দিও আমাকে, আমি নিচে এসে দেখা করে যাব। আচ্ছা তাহলে বাকি কথা না হয় আমরা দেখা হলেই বলবো। এদিকে আকাশ রেডি হয়ে বেরিয়ে যায় অফিসের দিকে। এদিকে আকাশ অফিসে এসে অনেক ব্যস্ত হয়ে পড়ে, কেননা আজকে অনেক কাজ পড়ে আছে। তার দিক থেকে মানুষ আসছে দেখা করার জন্য। এদিকে ওরা ওদের নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে অনেক লেট হয়ে যায়। তখন দুপুর 3টে বাজে। ইরা ওর অফিসে কাজ শেষ করে চলে আসে আকাশের দেওয়া ঠিকানায়। ইরা ওখানে এসে দেখে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়। তার মানে আকাশ এখানেই কাজ করে, তাহলে তো ভালোই হয়েছে, কিছুটা আইনের পাওয়ার আছে। যাক ওকে কল দিই। ইরা আকাশকে কল দেয়। কল দিলে আকাশ নিচে নেমে আসে। আকাশ নিচে নেমে আসলে ইরা আকাশকে গাড়িতে ওঠায়। আকাশ কোনো প্রশ্ন না করে গাড়িতে উঠে যায়। এদিকে আকাশ ঈশাকে কল দিয়ে জানিয়ে দেয় আজকের বাকি মিটিং ক্যান্সেল এবং ঈশাকে বাড়ি চলে যেতে বলে। এদিকে ইরা আকাশকে নিয়ে ওদের নতুন প্রজেক্টের জায়গায় নিয়ে আসে। আমাকে এখানে কেন এনেছো? আমাদের নতুন প্রজেক্টরের কাজ চলছে, তাই তোমাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। কিন্তু তোমাদের কাজ বন্ধ কেন? তাই তো, দাঁড়াও আমি জিজ্ঞেস করে আসি। ইরা ওখানে গিয়ে 5 মিনিট পর আসে। এসে আকাশকে জানায় প্রজেক্ট নাকি সরকার থেকে বন্ধ করে দিয়েছে। এই প্রজেক্ট নাকি আগের প্রধানমন্ত্রী ক্যান্সেল করে দিয়েছে, তাই এখন সরকারি লোক এসে প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। এখন কি হবে আমাদের? এই প্রজেক্ট আমাদের পুরো ব্যবসা ব্যাংকের কাছে ঋণী। যদি এই প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা যে পথে বসে যাব। আকাশ কি পারবে ইরাদের পথে বসার থেকে বাঁচাতে? কেননা আগের প্রধানমন্ত্রী কেন এই প্রজেক্ট ক্যান্সেল করেছিল, তার সাথে ওনার মৃত্যুর কারণ কী ছিল তা আপনারা সিজন 2 পড়লেই বুঝতে পারবেন। তাই ততদিন সাথেই থাকুন। পুরো গল্পটা বুঝতে সিজন 2 পড়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রধানমন্ত্রী যখন মাফিয়া কিং, এটা হলো এই গল্পটার প্রথম সিজন। খুব শীঘ্রই এই গল্পটার দ্বিতীয় সিজন আমরা নিয়ে আসতেছি। আপনারা দেখতে পারবেন যে দ্বিতীয় সিজনে কি হতে চলেছে। তো গল্পটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট গল্পতে। টাটা, বাই বাই।